আজকে ক্লাস 3। আজকের টপিকটা হচ্ছে আমরা তো আর্টিকেল লিখেছি। এখন কিভাবে একটা আর্টিকেলকে অপটিমাইজ করব? সেটার একটা মোটামুটি একটা ছোটখাটো কনসেপ্ট। আজকের ক্লাসটা অন্য টপিক নিয়ে করার কথা ছিল, বাট আপনাদের কনটেন্ট দেখে আমার মনে হলো যে এটাকে করা মানে এটা আজকে করা দরকার। যাই হোক, আমাদের একটা আর্টিকেল যখন অপটিমাইজ করব তখন আমাদের মাথায় ৯ টা জিনিস রাখতে হবে। সেই ৯ টা জিনিস হলো, একটা মেইন কিওয়ার্ড সিলেকশন করতে হবে। ওই সিলেক্টেড কিওয়ার্ডটা আর্টিকেলে কি রেশিওতে থাকবে, আই মিন কিওয়ার্ড ডেনসিটি কেমন হবে সেটার ব্যাপারে খেয়াল রাখতে হবে। একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত সেটা জানতে হবে। প্যারাগ্রাফগুলো কি ধরনের স্ট্রাকচার হওয়া উচিত সেটা জানতে হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সাব হেডিংস গুলো কি করা উচিত, ইন্টারনাল লিঙ্কস, এক্সটার্নাল লিঙ্কস, তারপর একটা ইমেজের কথা লাস্ট ক্লাসে কে জানি বলছিলেন, কোন আপু বলছিলেন অপটিমাইজ করতে হবে কিভাবে, এবং ইমেজ অ্যাট্রিবিউট গুলা কিভাবে ঠিক করতে হবে। এই ৯টা জিনিস আমাদের মাথায় থাকতে হবে। ঠিক আছে? আমাকে যদি শুনতে না পান আমাকে একটু ইনস্ট্যান্ট জানাবেন, তাহলে এই হবে। আচ্ছা, ফার্স্টে যেটা আসবে মেইন কিওয়ার্ড এটা সিলেকশন। জি, H2 বলেন। H3 এটা কিভাবে দিতে হয় এটা একটু দেখবেন প্লিজ। H2 H3, হ্যাঁ সবই আসবে ভাইয়া। ওটা 5 নাম্বার সিরিয়ালে আছে, তো আসবে আস্তে আস্তে। ঠিক আছে? আপনি সাব হেডিং এর কথাই তো বলছেন তাই না? ওই যে H2 H3 যেটা। আপনার মানে ওয়ার্ডে লেখার সময় ওটা কেমনে করতে হয় ওইটা just। ও আচ্ছা 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 আচ্ছা, আমি ওটা দেখা দিব না। যখন ওটাতে আসবো তখন দেখা দিব না। আচ্ছা, মেইন কিওয়ার্ড সিলেকশন। এখন মেইন কিওয়ার্ড সিলেকশন এটা কিওয়ার্ড যেটাকে আমরা ফোকাস কিওয়ার্ড বলি। প্রত্যেকটা আর্টিকেলে একটা ফোকাস কিওয়ার্ড থাকতে হয়, এবং এই ফোকাস কিওয়ার্ডটা বায়ারও আপনাকে দিয়ে দিতে পারে। কারণ বায়ার যদি মার্কেটিং এর জন্য, তার প্রোডাক্ট প্রমোশনের জন্য আপনাকে দিয়ে একটা আর্টিকেল লিখায়, তাহলে কিন্তু সে তার একটা নির্দিষ্ট কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডে সাধারণত তার ভিজিটরসরা, তার ক্লায়েন্টরা সার্চ করে। সো ওই কিওয়ার্ডের উপর বেস করে আমাদের করতে হবে। তো ওই কিওয়ার্ডটা সাধারণত আমাদের সিলেকশন করে ওইটার একটা ডেনসিটি আছে। ওই ডেনসিটিটা নিয়ে সামনে আলোচনা করব। ওই সিলেকশন করতে হবে ফার্স্টে, এবং ওইটার উপর বেস করে আর্টিকেলটা আমাদের লিখতে হবে। কারণ আমরা যে সবসময় ওই কিওয়ার্ডটা সব জায়গায় ব্যবহার করব তা না। ওই কিওয়ার্ডটাকে আমাদের টাইটেলে ইউজ করতে হবে, আমাদের পুরা প্যারাগ্রাফের মধ্যে মানে পুরা প্যাসেজের মধ্যে ইউজ করতে হবে, এবং কোন কোন প্যারাগ্রাফে কেমন ইউজ করতে হবে এটা আমরা সামনে দেখতেছি। এখন আসি কিওয়ার্ড ডেনসিটিটা। নরমালি আমরা কিওয়ার্ড ডেনসিটিটা বলতে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা, এই ফোকাস কিওয়ার্ডটা আমরা 1 থেকে 2%, 2% আইডিয়াল, এটাকে 2% ইউজ করা ভালো। 1 থেকে 2% ইউজ করতে হয়। বিভিন্ন ধরনের এসইও এক্সপার্ট বা আপনার বিভিন্ন এসইও টুলস, এরা হচ্ছে 1-2% হইলে এটাকে মানে সুন্দর বা একটা পারফেক্ট ডেনসিটি বলে থাকে। তো এই 1-2%টা কি হয়, মানে 100টা ওয়ার্ডের যদি 100টা ওয়ার্ডে একবার বা দুইবার হবে। 100টা ওয়ার্ডের একটা প্যাসেজে একবার বা দুইবার হবে। দ্যাট মিনস আপনি যখন 600 বা 2400 বা 2000 ওয়ার্ডের কোনো লিখবেন, প্যাসেজ লিখবেন বা আর্টিকেল লিখবেন, তখন কিন্তু আপনাকে ওই হিসেব করে ডেনসিটিটা করতে হবে, দিতে হবে। ঠিক আছে? তারপর এখানে কি লিখছি, ফর বেটার অপটিমাইজেশন উই শুড ইউজ সিমিলার ফ্রেজেস এন্ড মেইন কিওয়ার্ডস। আচ্ছা, এখন কথা হইলো, এই যে আমরা তো 1 থেকে 2% কিওয়ার্ড দিলাম, কিন্তু এই প্যাসেজের এত বড় প্যাসেজ লিখবো, প্যাসেজের মধ্যে তো ওই ওয়ার্ডটা আরো ব্যবহার হইতে পারে, তাই না? আরো প্রয়োজন হইতে পারে। তখন আমরা ওই ওয়ার্ডটা না ব্যবহার করে এটা রিফ্রেশ করে অন্য মানে এটার সিনোনিমস গুলো ব্যবহার করব। এই যে আমরা আর্টিকেলের কথা বলতেছি, এটার সাথে আপনারা যদি কেউ আইএলটিএস এর রিটেন ক্লাসগুলো করে থাকেন সেটার অনেকটা মিল পাবেন। কারণ আইএলটিএস এর রিটেন ক্লাসে কিন্তু এই সমস্ত টিপস গুলো দেয়। তারা বলে যে নতুন নতুন ওয়ার্ডস ব্যবহার করতে, একটা ওয়ার্ড বারবার ব্যবহার না করতে, বলে না এরকম? আমরা রিটেন ক্লাসগুলোতে এরকমই পাই। তো আমাদের এই জিনিসগুলো কিন্তু আমাদের বাস্তবে লাগবে। আগে ছিল হচ্ছে একাডেমিক যে মানে এইটা ন্যাচারাল যে রাইটিংটা সেটার সাথে তফাৎ ছিল। অনেকে মনে করতো যে ওইটা আর এটা আলাদা। বাট এখন ওইটাই, এইটা একই জিনিস। কারণ ওইটাকে ফলো করলে আপনার এটা ভালো হবে। আপনি যদি যেমন আমরা আগে স্মার্ট ওয়ার্ড যেইগুলো আছে, যেমন আগে আমরা বলতাম যে আই এম হাংরি, বাট এটাকে যদি আমরা স্টার্ভিং বলি, তাহলে তাহলে কিন্তু আপনার জিনিসটা আরো স্মার্ট হইতেছে। এই সার্চ ইঞ্জিন গুলোও এটাই পছন্দ করে, যে আপনি
মানে নরমালি যে ওয়ার্ডগুলো চলে সেটা দিয়ে আপনি নরমাল একটা কন্টেন্ট লিখে যাবেন, সেটা হবে না। আপনি নতুন নতুন ওয়ার্ড, সিনোনিমস গুলা ব্যবহার করেন, এতে আপনার কন্টেন্টটা আরেকটু সুন্দর হবে। এবার আসি সেন্টেন্স স্ট্রাকচার গুলাতে। এখন একটা সেন্টেন্সে সাধারণত বলা হয় যে 20 syllables এর বেশি হওয়া যাবে না। আমরা syllables পড়ছি না? ওই যে monosyllable কি disyllable, trisyllable পড়ছি না আগে? এটাই ইসের। একটু আওয়াজ দেন ভাই, সব কথা একবার না করলে হয় না। এগুলা পড়ছি যখন। হ্যাঁ জি ভাই। জি তো ভাইয়া। এখন আপনাকে খেয়াল করতে হবে যে এখন সিলেবল আমরা কিভাবে হিসাব করব। সিলেবল হিসাব করলে তো সেন্টেন্স অনেক ছোট হয়ে যাবে। হ্যাঁ, সেন্টেন্স ছোট হয়ে যাবে, কিছু করার নাই। কিন্তু আমরা যখন এটা আমাদের লিখতে লিখতে অভ্যাস হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। সো এই যে জিনিসটা বলতেছি, এই যে স্ট্রাকচার, এটা কিন্তু আপনার ভাইয়া, এটা কিন্তু আপনাদের অনেকের কাছে ইররিলেভেন্ট মনে হইতে পারে যে ভাইয়া এগুলা কি বলতেছে, এরকম তো সাধারণতই করে নাই। সাধারণত এসইও রিলেটেড আমি আপনাদের আগেই বলছি, হয়তোবা অনেক জায়গায় দেখাইতে পারে, বাট আমার জানা মতে এই জিনিসগুলো কেউ বলে না। কারণ এই জিনিসটা যদি বলে, তাহলে যে এই কন্টেন্টটা বা আর্টিকেলটা লিখে পপুলারিটি পাইতেছে, তার জায়গায় আপনিও পৌঁছায় যাবেন। আর এটা একজন সে চাইবে না যে সবাই তার স্টেজে চলে আসুক। ঠিক আছে? আপনি এখন ডিজিটাল মার্কেটিং এর মানে আমাদের এই কথাটা কেন বললাম যে আমি বলতেছি তারা বলতেছে না, এটা মানে এটা না যে আমি আমার প্রশংসা করতেছি। আমি এটার কারণে এটা বললাম যে আপনাদের মনে যদি কোনো সন্দেহ তৈরি হয়ে থাকে যে এত ডিপলি কি চিন্তা করতে হয়, সেটার জন্য বললাম হ্যাঁ, এত ডিপলি চিন্তা করতে হয়। সো 20 syllables এর উপরে আমাদের সেন্টেন্সে যাবে না। এখন 20 syllable এ যদি আপনার পাঁচটা ওয়ার্ডে বা পাঁচটা ওয়ার্ডের তো হবে না, মিনিমাম 6টা-7টা ওয়ার্ড যাবে, 7টা ওয়ার্ডস যাবে বা 8টা-10টা ওয়ার্ডসও যেতে পারে। সো এর যায়, তাহলে ওটা দিয়েই করতে হবে। 20 syllable এর উপরে সেই সেন্টেন্স গুলো যাবে যেগুলো কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, এবং এই সার্চ ইঞ্জিন কন্টেন্টের মধ্যে 2% এর মধ্যে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স এক্সপেক্ট করে, অ্যারাউন্ড 2%। ঠিক আছে? সো এটা হলো ডিপেন্ড করে, আপনি যদি কিছু কিছু সময় আমাদের কিছু করা থাকে না, এখানে কম্পাউন্ড ইউজ করতে হবে কারণ ভাষার জন্য। এই ভাষাটা কম্পাউন্ড বা কমপ্লেক্স ইউজ করলে ভালো লাগবে, সেক্ষেত্রে আপনি করতে পারেন, কারণ এটা এখন ওই সার্চ ইঞ্জিন এআই বোঝে। ঠিক আছে? সো আপনি এটা করতে পারেন। আমি একটু আগে বলেছিলাম যে কোনো স্পেসিফিক, এখনকার বর্তমানে যে সার্চ ইঞ্জিন, বর্তমানে কোনো স্পেসিফিক কোনো কিছু নাই যে আপনাকে কেউ নির্দিষ্টভাবে বলে দিবে যে এটার বেশি করতে পারবা না বা এটা কম করতে পারবে না। করতে পারবেন, ডিপেন্ডস অন সিচুয়েশন। বাট আইডিয়াল তারা একটা ধারণা দিয়ে দেয় যে এরকম এরকম করা উচিত। সো আমরা ওইটা মেনটেন করব। আচ্ছা ভাইয়া, জি। এখানে যে ধরেন আপনি বিভিন্ন জায়গায় স্লাইডের মধ্যে দেখাচ্ছেন যে ইউজ 2% বা কিছু পার্সেন্টেজ, এগুলো কি অ্যাপ্রক্সিমেট নাকি এগুলো মানে তাদের দেয়া? না, এটা আপনি এইটার সত্যতা আপনারা পাবেন কিভাবে? এটা অ্যাপ্রক্সিমেট না, এটা হচ্ছে করতে করতে মানে এই যে এটা কি বলে, এখন এক্সাম্পলটা আসতেছে না। আচ্ছা যাই হোক, এটা আপনি যখন বিভিন্ন টুলস ব্যবহার করবেন লেখালেখির, ঠিক আছে, মানে কন্টেন্ট রাইটিং এ কিছু টুলস আছে, পেইড টুলস আছে, কিছু ফ্রি টুলস আছে। যখন অপটিমাইজেশনের জন্য ওই লেখালেখি করবেন, তখন কিন্তু আপনাকে ওই এটা কিন্তু রিডেবিলিটির মধ্যে পড়ে। বুঝতে পেরেছেন? এই যে যেটা বললাম, যে জিনিসগুলো দেখতেছেন, এর আগে যেটা দেখলাম কিওয়ার্ড ডেনসিটিটা, এটা কিন্তু অপটিমাইজেশনের ভিতর পড়ে। এখানে কিন্তু আমাদের এখন কিন্তু একটা আর্টিকেলকে দুই ভাবে করা হয়, মানে শুধু ইমেজ বাদ দিয়ে একটা আর্টিকেলকে দুই ভাবে জাজ করা হয়। একটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, আর একটা হচ্ছে আপনার রিডেবিলিটি। ঠিক আছে? সো এই যে আমরা কিওয়ার্ড ডেনসিটিটা দেখলাম, এটা কিন্তু এসইও ফ্রেন্ডলির মধ্যে পড়তেছে। আর আপনার এই যে এই সেন্টেন্স স্ট্রাকচার, প্যারাগ্রাফ স্ট্রাকচার, এটা কিন্তু রিডেবিলিটির মধ্যে পড়তেছে। সো এই দুইটার স্কোরকে এভারেজ করে কিন্তু আপনার এসইও স্কোরটা তৈরি হবে। বুঝতে পেরেছেন? ভাইয়া রিডেবিলিটিটার একটু ডিটেইলস বলতেন, বুঝতে পারি না। আচ্ছা, রিডেবিলিটিটা হচ্ছে আপনি একটা লিখলেন, হ্যাঁ, একটা লেখাটা আপনার ফ্লুয়েন্ট হচ্ছে কিনা, এবং লেখাটার আপনার হচ্ছে না কিনা। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, কিভাবে বলি। সাপোজ আমি আপনাদেরকে একটা বিয়ের দাওয়াত দিচ্ছি। বিয়ের দাওয়াত দিচ্ছি। এখন বিয়েতে বললাম যে হ্যাঁ, আপনারা সবাই আসেন। কথাটা আমি যেভাবে বলতেছি সেভাবেই লেখা। এখন আপনি কিভাবে বুঝবেন? এটা আপনি বুঝে দেখেন যে আপনারা আমাদের এই বিয়েতে আসবেন, আমার বোনের জামাই চলে আসছে, আমার বোনের বিয়ে হবে 5টায়, এবং তার শ্বশুর একটু অসুস্থ, কিন্তু আপনারা না আসলে আমি মাইন্ড করব। কথাটা কেমন হইলো?
কথার কোনো মধ্যে কোনো গোছালো বা কোনো কিছু আছে? অথবা আমি যদি মানে একটানা ভাইয়া শ্রুতি মধুর হতে হবে, শ্রুতি মধুর হইতে হবে, মানে মানে যে যেটা বললাম, পড়বে তার জন্য সুইটেবল হতে হবে। রাইট, মানে ইজি টু রিড, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? এখন আমি আপনাকে একটানা এক লাগাতার আমি অনেকখানি কথা বললাম আপনার সাথে, এখন আপনি খালি শুনলেনই, কিছু বুঝলেন না। আমি কোনো পজ বা কোনো কিছু দিলাম না, আমি কিছু আপনাকেই করলাম না, আমি একটানা বলতেই আছি। যেমন সেকেন্ড ক্লাসে আমার কিছুটা এরকম হয়ে গেছিল যে আমি কি বলতেছি আমি বুঝতেছিলাম না, মাঝে মাঝে আমি নিজেই বুঝতেছিলাম না, পরে আমি এটাকে কারেক্ট করার চেষ্টা করছি। সো বিষয়টা কিন্তু এরকম, আমরা যখন একটা কন্টেন্ট তৈরি করব আমাদের দেখতে হবে যে আমার অডিয়েন্স বা আমার লিসেনার বা আমার রিডার সে কিভাবে জিনিসটাকে নিচ্ছে, আপনি তার কাছে নিজেকে দাঁড়া করবেন, ঠিক আছে? সো যখন আপনি এই জিনিসগুলো মেনটেন করবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার সব চলে আসবে। সো এই ভাই একটু আগে যে ভাইয়া কোশ্চেন করছিলেন আমি কি তাকে ক্লিয়ার করতে পারছি আমার কথাটা, নাকি যদি আরো জি ভাইয়া। আচ্ছা, সো আর জি ভাইয়া আরো ক্লিয়ার হয়েছে। আরো আমরা এটার আরো প্রমাণ পাবো কখন, যখন যেমন আমরা যখন ওয়ার্ডপ্রেসে যদি করি, আমরা আজকে দেখবো ইউজড এসইওর টুলস আছে বা আরো যেই টুলস গুলো আছে যেগুলো যেমন অল ইন ওয়ান এসইও, এগুলো যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু এখানে রিডেবিলিটিটা শো করে, আপনার এটা কতটুকু ফ্রেন্ডলি হয়েছে, এসইও ফ্রেন্ডলি সেটা শো করে। এসইও ফ্রেন্ডলির মধ্যে যে ইমেজের যে দেখাবো ইমেজ অপটিমাইজ, এটাও কিন্তু এসইও ফ্রেন্ডলির মধ্যে এসইও ফ্রেন্ডলি সেকশনে পড়বে, আর এইগুলো হচ্ছে রিডেবিলিটির মধ্যে পড়বে। তারপর আবার একটা কি লিখলাম, ট্রাই টু ইউজ সিনোনিমস টু দ্য মেইন কিওয়ার্ড, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ফোকাস কিওয়ার্ডটাই আমরা সব জায়গায় ব্যবহার করব না, ওটা তো আমাদের একটা ডেনসিটি দিয়েই দিল যে 1 থেকে 2% ব্যবহার করতে পারবো। তারপরে আমরা লাগলে কি করব, আমরা এটাকে রিফ্রেশ করে ব্যবহার করব, সিনোনিমস ব্যবহার করব, ঠিক আছে? যেমন অনেক আছে, গুগলে অনেক আছে, আপনি যে কোনো একটা দেন, সার্চ দিবেন, আপনারা নিজেরাই দেখবেন যে আপনি ধরেন দেখলেন যে বেস্ট ক্যামেরা, বেস্ট ক্যামেরা ইন দিস টাইম, বা বেস্ট ক্যামেরা ইন দ্য ওয়ার্ল্ড। সো এখানে আপনার বেস্ট ক্যামেরাটা যদি ফোকাস কিওয়ার্ড হয়, বেস্ট ক্যামেরা দিয়ে কিন্তু সব আসবে না, এখানে বেস্ট ক্যামেরার জায়গায় অন্য কিছু আসবে, যে হাই রেজুলেশন বা হাই কি বলে এটাকে, এই ক্যামেরার ভাষাগুলো আমি বুঝি না, যাই হোক, মানে এটার সাথে যে রিলেটেড, এই বেস্ট ক্যামেরার জায়গায় বেস্ট ক্যামেরাটাকে রিপ্লেস করতে পারে যেই ওয়ার্ড গুলা, এটা যে সিনোনিমি হইতে হবে সেটা না, এই বেস্ট ক্যামেরা কথাটাকে রিপ্লেস করতে পারে যেই ওয়ার্ডস গুলা, সেই ওয়ার্ডস দিয়ে কিন্তু অনেক টপিক গুলো আপনার সামনে আসবে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? ভাই আপনি যে ফোকাস কিওয়ার্ডের কথা বললেন, জি, আহ, এটা কি মানে কিওয়ার্ডটা একটা হইতে পারে না, এমন হইতে পারে যে একটা প্যারাগ্রাফে 2-3টা ফোকাস কিওয়ার্ড থাকতে পারে এমন? না, ফোকাস কিওয়ার্ড আপনি দুইটাও হইতে পারে, একটাও হইতে পারে, ঠিক আছে? এখন এটা ডিপেন্ড করতেছে ইসের পরে, এখন আপনি যদি 2টা 3টা হয়, অ্যাকচুয়ালি যদি আপনি নির্দিষ্টভাবেই করেন যে ফোকাস কিওয়ার্ড বলেন আর যাই বলেন, মেইন কিওয়ার্ড কিন্তু একটাই হয়। এখন আপনার মেইন কিওয়ার্ড ধরেন ফোকাস কিওয়ার্ড 3টা, এবং 3টাই হলো আপনার ইসের লং টেল কিওয়ার্ড ধরেন। এখন লং টেল কিওয়ার্ড বা মিড টেল কিওয়ার্ড আপনি 3টা টাইটেল ইউজ করতে পারবেন না, কিন্তু শর্ত হইলো আপনার কি, কিওয়ার্ড আপনার মেইন কিওয়ার্ড টাইটেলে থাকতে হবে, তাই না? সো যেটাকে আপনি টাইটেলে দিবেন ডেফিনেটলি ওই যে আপনার যদি 3টা কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড থাকে তার মধ্যে থেকে একটা আপনার টাইটেলে দিতে হবে, অথবা 2টাই দিলেন, তাহলে এই 3টা থেকে র‍্যাঙ্কিং এ ওই 2টা বা একটা আগে থাকলো না? সো এইভাবে মেইন কিওয়ার্ড কিন্তু আপনাকে একটাই সিলেক্ট করতে হবে, তারপর ওইটা ফোকাস কিওয়ার্ডে আমরা 3টাই করতে পারি। আমরা যখন এসইওর আর্টিকেল লিখি বা আমাদের ব্লগে পোস্ট করি, তখন আমাদের ফ্রি ফ্রি টুলস গুলাতে সাধারণত একটা কিওয়ার্ড দেওয়ার অপশন থাকে, কিন্তু যেগুলো প্রিমিয়াম টুলস সেখানে কিন্তু 2টা 3টা ব্যবহার করা যায়। এটা প্যাকেজের উপর ডিপেন্ড করে, যদি আমরা টুলস এর মাধ্যমে অপটিমাইজ করি। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? হ্যাঁ জি ভাই। আর ভাই আপনার লং টেল বা মিড টেল এটা কয়টা ওয়ার্ড হইলে এটাকে মিড টেল বা লং টেল বলবে এটা? আচ্ছা, কিওয়ার্ডের জন্য আমাদের আলাদা একটা ক্লাসই আছে, মানে কিওয়ার্ডের রিসার্চ এবং কিওয়ার্ডের জন্য, এটাও আপনাকে এখানে বলে দেই। সাধারণত সিঙ্গেল যেটা এটা হচ্ছে আপনার এটা কি বলে, শর্ট টেল কিওয়ার্ড, এবং 2টা থেকে 3টা পর্যন্ত আমরা মিড টেলের মধ্যে পড়ি। অনেক সময় 2টার উপরেও আমরা লং টেলে চলে যাই, কিন্তু আমরা 2টা থেকে 3টা পর্যন্ত আমরা মিড টেলের মধ্যে ধরে থাকি, তারপর 3টা বা 3টার বেশি যেটা সেটা আমরা লং টেলের মধ্যে ঢুকি, বা 4টাও হতে পারে, ঠিক আছে? 4টা ওয়ার্ডসের মধ্যে। এনিথিং এলস এই সেক্টরে? এই স্লাইডে আর কিছু আছে? না না ভাইয়া। ভাইয়া। অলরাইট,
এবার আসি প্যারাগ্রাফ স্ট্রাকচারে। প্যারাগ্রাফগুলো যখন আমরা শুরু করব আমরা চেষ্টা করব হচ্ছে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডগুলো ব্যবহার করতে। ইন্ট্রোডাক্টরি ব্যবহার করতে হবে, যেমন হাউএভার বা মানে কানেক্ট করে। আর ওই যে ইসের মধ্যে যখন শেষ করব চেষ্টা করব লিঙ্কিং বা কানেক্টিং ওয়ার্ডগুলো শেষ করতে, ঠিক আছে? যেন একটার সাথে একটা রিলেভেন্ট থাকে, যে একটা চেইন মেনটেন হয়, যে আমি ফার্স্ট প্যারাগ্রাফ থেকে সেকেন্ড প্যারাগ্রাফে আসলাম, এই সেকেন্ড প্যারাগ্রাফে আমি মানে হঠাৎ করে কি লাফ দিলাম নাকি, কোত্থেকে এসে করলো, বাইরের থেকে কোনো টপিক ঢুকে গেল কিনা। এটার জন্য এটাকে এমন ভাবে ট্রান্সফার করতে হয়, মানে ট্রানজিশন ওয়ার্ড গুলা, এটাকে বলে আপনার এই দুইটাকে ট্রানজিশন ওয়ার্ডের মধ্যে পড়ে আর কি। সো আপনার এটাও কিন্তু আপনার রিডেবিলিটিতে শো করবে যে আপনার এখানে কানেক্টিং ওয়ার্ড নাই, আপনার ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড নাই। এই দুইটা ওয়ার্ডকে একসাথে ট্রানজিশন ওয়ার্ড বা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে তারা অনেক সময় বিভিন্ন টুলস বিভিন্ন ভাবে আর কি হাইলাইট করে। সো এই জিনিসগুলো আমাদের মেনটেন করতে হবে। মোট কথা হইলো, আপনারা আইএলটিএস না করলে আইএলটিএস করে ফেলেন, রাইটিং এর এখানে একটা ভালো একটা ব্রিফ পাবেন, ঠিক আছে? রাইটিং এর একটা কোর্স করে এসে আর্টিকেল লিখতে বসেন, এটা হলো সবচেয়ে বেটার বর্তমান অবস্থায়। আচ্ছা, এখানে এই সেকশনে আমি কি বুঝাতে পারছি? এখানে কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, এই স্লাইডে আর কোনো কোশ্চেন নেই। ভাই সবাই কি চুপ করে থাকলে হবে? এই যে একজন আপু অপেক্ষা করতে করতে পরে এসে বলছে। আচ্ছা, এইবার আসি ইন্টারনাল এন্ড এক্সটার্নাল লিংক। এখানে একটা বিষয় আছে, ইন্টারনাল লিংক কোনগুলা, এক্সটার্নাল লিংক কোনগুলা, কার কোনো আইডিয়া আছে? ভাইয়া ইন্টারনাল লিঙ্কটা কি এটা আছে? ধরেন আমি আমার একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্কটা যখন আমি কোনো একটা কিওয়ার্ডে দিব সেটা হচ্ছে ইন্টারনাল। আর যদি আমি ওই রিলেটেড কোনো রেফারেন্স লিঙ্ক যদি আমি অ্যাড করতে চাই অন্য একটা ওয়েবসাইটে, সেটা হচ্ছে আপনার এক্সটার্নাল লিঙ্কের মধ্যে পড়ে। হ্যাঁ, কথা ঠিক আছে। মানে মোট কথা যেটা ইন্টারনাল হচ্ছে আমার নিজের বাসার মধ্যে, নিচতলা, দোতলা, একতলা, পাশের রুম, এটা হচ্ছে ইন্টারনাল লিংক, ঠিক আছে? মানে আমি আমার বাসার মধ্যে ঘোরাফেরা করতেছি, ভিজিটর যখন ঢুকবে সে বেরোতে পারবে না, বা আমার ওই লিংকে আমারই বাসায় আর একটা ফ্লোরে যাবে। আর এক্সটার্নাল লিংক হচ্ছে আমার বাসা থেকে আমার খালার বাসা, দ্যাট ইজ। সো এটাই হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল লিংক, এটার একটা রেশিও আছে। এখন নর্মালি ইন্টারনাল লিংকের কোনো লিমিটেশন কোথাও কোনো কিছু বলে দেওয়া নাই, বাট ফেয়ার ইউজ হচ্ছে একটা থেকে দুইটা ইন্টারনাল লিংক দেওয়া ভালো। বাট আপনার এমনও দেখা গেছে 100টাও ইন্টারনাল লিংক দিয়ে মানুষ আর্টিকেল লিখছে, কারণ সিচুয়েশন ডিমান্ডস। আপনি এখন একটা আর্টিকেল লিখলেন যেখানে আপনার নিজের পেজেরই অনেকগুলো রেফারেন্স আর্টিকেল আছে, এখন আপনি ওখানে লিঙ্কিং করলেন, আপনি একটা ওই যে যেটা খেলার কথা বললাম, এখন যেটা আমরা খেলার আর্টিকেল যখন আমরা লিখি তখন দেখা যায় যে ওই খেলার আর্টিকেলে যতগুলা প্লেয়ারের নাম আছে, মানে আর্টিকেলের ভিতর যতগুলো প্লেয়ারের নাম আছে প্রত্যেকটা প্লেয়ারের নামকে ইন্টারনাল ব্যাকলিঙ্ক করতে হয়, ঠিক আছে? এখন আমার এক একটা খেলাতে ধরেন একটা টিমে প্রায় 15 জন, 20 জন, 30 জন করে ইয়ে থাকে, মানে এক্সট্রা সহ প্লেয়ার থাকে, আর তারপর কোচের নাম থাকে। এখন সবাইরে আমি করি না, কারণ মানে অতগুলা স্টোরি লেখারও টাইম পাই না। তো অতগুলারে কি করতে হয়, ব্যাকলিঙ্ক আমি চাইলে করতে পারি, এটা এসইওর কোনো খারাপ ধরবে না প্রয়োজন হইলে। ওদিক দিয়ে আপনি যদি এক্সটার্নাল লিংক করেন, এক্সটার্নাল লিংক আপনি করতে পারেন। এখন এক্সটার্নাল লিংকে আবার দুইটা ব্যাপার আছে, এটা আমরা পরে শিখবো। নো ফলো আর ডু ফলোর একটা বিষয় আছে। এখন যেটা, এখন আপনি যদি আপনার সাইটের যদি সাধারণত অনেক ভ্যালুয়েবল হয়, আপনি এক্সটার্নাল লিংক দিতে চাবেন না। এখন ধরেন আমি কষ্ট করে আমি জমাইছি, ধরেন কি বলে, আমি অনেক কষ্ট করে ধন সম্পত্তি বানাইছি, এখন আমি কি চাবো হুট করে আমার না, মানে আমার জায়গায় এসে আরেকজন এসে আরাম করুক, আর একজন বেনিফিটেড হোক আমাকে না বলে, বা আমি তাকে কি বেনিফিট এমনি এমনি দিব? সেই জিনিসটা তখন হয়, সেজন্য এক্সটার্নাল লিংকের রেশিওটা কমে যায়। বাট এখানে একটা ফেয়ার ইউজিং এর একটা ব্যাপার আছে। এক্সটার্নাল লিংক আমরা ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজনে, কারণ যখন এক্সটার্নাল লিংক আমরা ব্যবহার করি তখন রেফারেন্স হয়, আর্টিকেলটা স্ট্রং হয়, এবং এটার একটা লিমিটেশন হচ্ছে আপনার প্রতিটা 230 ওয়ার্ড, এটা একটু একটু মোটামুটি ভাবে অনেক জায়গায় পাওয়া গেছে 230 থেকে 250 ওয়ার্ডস, এর মধ্যে এরকম ওয়ার্ডের একটা প্যাসেজে 2 থেকে 5টা এক্সটার্নাল লিংক ব্যবহার করা ভালো। এটা হলো ফেয়ার ইউজ, ঠিক আছে? সো
আপনার আর্টিকেল যদি হয় 600 ওয়ার্ডের, তাহলে ওই হিসেব করে আপনি এক্সটার্নাল লিঙ্কটা রেশিওটা বাড়াইতে পারেন। বাট এক্সটার্নাল লিঙ্ক যদি বেশি ব্যবহার করেন, তখন আবার একটা সমস্যাও আছে। সেই সমস্যাটা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে আপনি গেস্ট পোস্টিং এ যখন এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করবেন, মানে গেস্ট পোস্টিং এ এক্সটার্নাল লিঙ্ক কিন্তু আপনার লিঙ্কটাও কিন্তু ওই পোস্টের জন্য এক্সটার্নাল লিঙ্ক, তাই না? ধরেন আপনি আপনার লিঙ্ক আপনার সাইটটাকে প্রমোট করবেন, আপনার সাইটটা যখন প্রমোট করবেন আমার সাইটে, তখন আমার সাইটে যখন আপনি পোস্ট করতেছেন, পোস্ট করে আপনার লিঙ্কটা দিচ্ছেন, তখন ওই আপনার লিঙ্কটা কিন্তু আমার জন্য এক্সটার্নাল লিঙ্ক, তাই তো? তো সেখানে কিন্তু আপনি একটার বেশি আপনার লিঙ্ক দিতে পারবেন না, একটা সর্বোচ্চ 2টা যদি দেন, তাহলে আমি কিন্তু এটাকে মানে এখন এমন বট বা এমন এগুলা অ্যালগরিদম গুলা তৈরি করা যে ওগুলার কিন্তু স্প্যামিং ধরবে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা, নাকি আবার রিপিট করব? জি ভাই, বুঝতে পারছি ভাই। গেস্ট স্পোর্টস এই জি পরিভাষাটা ভাইয়া, বুঝতে বুঝতে পারি পেরেছি। নাই। গেস্ট পোস্ট হচ্ছে আপনি 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 আপনার বাসায় জায়গা নাই, বা আপনার বাসায় আপনার ভালো লাগতেছে না, গরম লাগতেছে, আপনি আমাকে বললেন ইমরান ভাই আমি আপনার বাসায় আজকে থাকবো, বুঝছেন? তো আপনি আমার বাসায় গেস্ট হইলেন না। সো ফ্যাক্ট হচ্ছে ওইটা, যে আপনি যখন আমার সাইটে আসবেন, আপনার সাইটটাকে একটু ওজন করতে, মানে আপনার সাইটে মার্কেটিং করতে, যে বললেন যে ইমরান ভাই আমি আপনার সাইটে আমি একটা পোস্ট করব, ওই পোস্টে আমার লিঙ্কটাকে রেফার করব। সো আমি বললাম ঠিক আছে করেন। এটা হচ্ছে গেস্ট পোস্টিং, মানে নিজে নিজের লিঙ্কটাকে আমরা নিজে যখন অন্যের সাইটে পোস্ট করি, ওইটাই গেস্ট পোস্টিং। ভাইয়া, অন্য ওয়েবসাইটে তো হচ্ছে মানে পোস্ট করা যায় না, কমেন্ট করা যায়। আছে অনেক গেস্ট পোস্টিং নাকি? সাইট আছে, অনেক আছে, অনেক ও আছে, আচ্ছা। ঠিক আছে। এর গেস্ট মধ্যে পোস্টিং সাইট গুলোতে কি বা অ্যাক্সেস ছাড়াই পোস্ট করা যায় এমন ব্যাপারটা? না না, আপনার সাইন আপ করতে হবে, লগ ইন করতে সাইন আপ করতে হবে, সাইন আপ করে করতে হবে। ভাইয়া, কমেন্ট করলে সেটাকে কি বলে? কমেন্ট, ওটা কমেন্ট মার্কেটিং, ওটা সেকশনে কমেন্ট ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্কের অনেকগুলা প্রকার আছে, বুঝছেন? যখন ব্যাকলিঙ্কের ক্লাস করব, তখন এতগুলা প্রকার মানে দেখলে মাথা খারাপ হয়ে যাবে, কত কত প্রকার আছে। অতগুলো আমরা করি না সাধারণত, তো আপনাদের ভয় পাবো না, কিছু মেইন জিনিসগুলো ওগুলো নিয়ে আলোচনা করব। সো তো মেইনলি আর কি ব্যাকলিঙ্কের মধ্যে ডিরেক্টরি সাবমিশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বর্তমানে ডিরেক্টরি সাবমিশনটা খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, আচ্ছা এখানে কি আর আমি কি কোনো কোশ্চেন স্কিপ করছি বা কোনো কিছু বলি না, এমন কিছু আছে থাকলে একটু মনে করাই দিন। না ভাই, এখানে বাদ নেই কিছু। আচ্ছা তাহলে আগে গেলাম। এখন আসি অপটিমাইজ, একটা ইমেজকে অপটিমাইজ করব কিভাবে। এখানে একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে আমাদের, এটা আমার থিওরি, সেটা হচ্ছে আপনি যখন একটা ব্লগ বা একটা সাইট ব্যবহার করবেন, ওই সাইটে সব থাম্বনেল ইমেজগুলা একটা এক্সক্লুসিভ সাইজে নেবেন। যেমন সব নরমালি সাইজগুলো কি করে মানুষ 780 বা 400 এরকম রাউন্ড ফিগার করে না? আমি যেটা করি সেটা হচ্ছে ধরেন 783, 403, এইভাবে আমি একটা ইউনিক একটা মানে একটা এক্সক্লুসিভ টাইপের সাইজ নেই। এই সাইজটা সবসময় ব্যবহার, ওই সাইটে যত ইমেজ ইউজ করি সব ওই সাইটের সাইজের ইউজ করি, মানে থাম্বনেল টাইপের যত ইমেজ ইউজ করি, ঠিক আছে? আবার আপনার কি বলে, আর এটা সবসময় করতে হয় কি, ইমেজটার সাইজটা যেন ছোট থাকে বাট রেজলিউশনটা যেন ভালো থাকে। রেজলিউশনটা এবং সাইজটা এই দুইটার দিকে খেয়াল রাখতে হয়। আপনার সাইজটা অ্যাকচুয়ালি যত ইমেজটা যত পাতলা হবে তত এটা আপনার অপটিমাইজ ভালো হবে, কারণ এটা ইজি টু অ্যাক্সেস হবে কাস্টমার একটা রিডারের কাছে। মানে ধরেন আমি আপনার ইমেজ আমি পড়তেছি, আপনার ইমেজ আস্তে আস্তে লোড হইতে হইতে আমার বিরক্ত লেগে গেছে, তখন কিন্তু আপনার বাউন্স রেটটা বাড়লো, আমি তো চলে গেলাম আপনার সাইট ফেলে, তখন বাউন্স রেটটা কিন্তু আপনার বাড়বে। সো পাতলা বাট হাই রেজলিউশন এমন একটা ইমেজ, হাই রেজলিউশন মানে ওই ইসের মানে স্পষ্ট লাগে এরকম একটা আপনার ইমেজ ব্যবহার করতে হবে, ওইভাবে করতে হবে। এবং এটা একটা অপটিমাইজেশনের বিষয় আছে, কিভাবে অপটিমাইজ করতে হয় সেটা কি পরে তো দেখাইতে হবে, এখন আজকে কি দেখাই দিব? আচ্ছা ছোট করে দেখাই দিই। যেমন এটা হচ্ছে আমার এক ক্লায়েন্টের ক্লায়েন্টের মানে কি আমার এই সাইট আচ্ছা এটা না, আমি আপনাকে এটা দেখাই।
SNX আছে। আচ্ছা, যেমন এটা একটা ইমেজ, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি, দেখতে আচ্ছা, পাচ্ছি। এটা 1 মিনিট। আচ্ছা, এটা একটা ইমেজ। এখন এই ইমেজটাকে আমি অপটিমাইজ কিভাবে করব? যেমন এটা সাইজ রিসাইজ তো এটা আমরা করব। আমরা টুকটাক দেখব। আমরা যখন ওই যে ইমেজের কনটেন্ট ক্রিয়েশন এর ইমেজের পার্টটাতে কাজ করব, তখন আমরা একটু দেখব। বাট এটা আপনাকে জাস্ট বোঝানোর জন্য আমি একটু করে দিই। অপটিমাইজটা করতে হবে হচ্ছে আপনি যখন যেকোনো ইমেজ যখন পোস্ট করবেন তার আগে ইমেজটা রিসাইজ করার পর এটার উপর রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিজ আসবে। প্রপার্টিজ এর ডিটেইলে দেখবেন। ডিটেইলে কিছু জিনিস লেখা থাকে। ঠিক আছে? এই যে এখানে এটা করা হচ্ছে না কারণ এটা এডিট করা নাই। এই ছবিটা এডিট করা নাই। এটাকে যদি আমি এখন এখানে লিখতে যাই, তাহলে আমাকে এটা এডিট করে নিজের ফরম্যাটে আনতে হবে। ঠিক আছে? এটাকে আমার ডিটেইল লক করা আছে। এই যে এসএন লগ এগুলো কিন্তু করা। আমারই করা। ঠিক আছে? তো এখন আমি এটা করতে গেলে আনকোড করতে হলে এটাকে আমাকে আবার ম্যানুয়ালি এটাকে এডিট করতে হবে। করার পরে তারপর করতে হবে। দাঁড়ান আমি তাহলে আপনাকে একটা এডিটেড ছবি দিয়ে দেখাই। তাহলে ভালো হবে। কোথায় গেল সব? এডিটেড ছবি Venus TV এই যে দেখেন, যেমন এই ছবিটা, এই ছবিটা প্রপার্টিজে গিয়ে ডিটেইলে গেলাম। ডিটেইলে এই যে সব ফাঁকা না, এখানে কিচ্ছু নেই। এখানে আপনি আপনার যেই টাইটেলে ব্যবহার করতেছেন, মানে যেটা রিলেটেড, ওই টাইটেলটা এখানে লিখবেন। সাথে একটা সাবজেক্ট দিয়ে দিবেন যে কোন সাবজেক্টে, মানে আপনার নিশটা কি বা আপনার কিওয়ার্ডটা কি সেটা দিয়ে দিতে পারেন। এবং এটা নিজের গান নিজে করবেন, মানে রেটিংটা 5 স্টার দিয়ে দিবেন। তারপর আপনার যে ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলো এখানে দিবেন। দিয়ে এখানে একটা কমেন্ট লাইন লিখে দিবেন, মানে অ্যাট্রিবিউট একটা লাইন দিয়ে দিবেন। তারপর এখানে টুকটাক যদি অথর মতো দিতে চান দিবেন। দেওয়ার পরে মানে অ্যাপ্লাই করে ওকে করে দিলে আপনার ইমেজটা অপটিমাইজ হয়ে গেল, মোটামুটি ভাবে এসইও ফ্রেন্ডলি হয়ে গেল। এটা আমি জাস্ট আপনাদের একটা লাইট ধারণা দিলাম। এটাকে আমরা ইন ডিটেল ওই যে যখন আমরা ইমেজের কাজ করব তখন আমরা এটা করব। বুঝতে পারছেন? জাস্ট হালকা পাতলা করে সারলাম। কিছু বলতেছিলেন কেউ? না ভাইয়া। আচ্ছা, ইমেজ অ্যাট্রিবিউটটা কি রিলেভেন্ট ইমেজ ইউজ করতে হবে। এখন আপনি ধরেন করতেছেন হচ্ছে একটা কনসার্ট নিয়ে আপনি লিখতেছেন। কনসার্ট নিয়ে লিখতেছেন, কিন্তু আপনি ছবি ইউজ করতেছেন হচ্ছে ইসের, কি বলে? আহ ধরেন গান রিলেটেড তানসেনের দিচ্ছেন। এখন তানসেন আর কনসার্টের শিল্পীর মধ্যে তো অনেক তফাৎ আছে। তারপর আপনি আবার দিলেন যে কি ইসের মধ্যে ওই যে একটা ইউএফসি ফাইটারের একটা ছবি দিলেন। তাহলে তো এটা রিলেভেন্ট হইলো না। সো একটা রিলেভেন্ট ছবি দিবেন। তারপর আর এখানে একটা অ্যাট্রিবিউট লেখারও একটা আছে। আমরা যখন পোস্ট একটা ইমেজ আপলোড করব তখন আপনি ওখানে কিছু একটা ইমেজের যে ডিটেইলটা দিতে হয় সেটা ওখানে অনেক সময় ম্যানুয়ালি দিতে হয়। ওয়ার্ডপ্রেসে হলে অনেক সময় ম্যানুয়াল দিতে হয় অ্যাট্রিবিউটটা। কিন্তু নিচের যেটা ওই যে ইমেজটাকে যখন আপনি অপটিমাইজেশন ম্যানুয়ালি করে নিবেন, যেটা আমি যে একটু আগে দেখালাম যে সিস্টেমটা, তাহলে অনেকটাই কভার হয়ে যাবে। কিন্তু রিলেভেন্ট ইমেজ দিতে হবে, এটা করতে হবে। আর আরেকটা সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে রেসপন্সিভ ইমেজ ব্যবহার করে। এটা আপনার কোডিং এ দিয়ে করতে হয়। মানে যখন এআই ফরম্যাটটাকে আমরা এইচটিএমএল এর একটা রূপান্তর করে, এটা আমি পাই না। এটা এসআরসি সেট নাকি বলে। এটার মানে আমি ওই কোডিংটা ভালো পারি না। সো ওই ওইটা করলে সবচেয়ে বেশি ভালো হয়। এতে আপনার ইমেজটা লাইট হয়ে যায়। ধরেন একটা ইমেজ যদি হয় হচ্ছে 500 কেবিপিএস এর, সরি 500 কেবির, তো আপনার ওই যদি আপনি এই রূপান্তর করেন মানে ট্রান্সফর্ম করেন এইচটিএমএল এ, তাহলে ওইটা আপনার চলে আসবে হলো 4-5 কেবি বা 20 কেবি 10 কেবি এরকম হয়ে যাবে। খুব ফাইল সাইজটা অনেক ছোট হয়ে যাবে। ঠিক আছে? এই যে এখানে দিস রিডিউস ফাইল সাইজ ফর ফাস্টার লোডিং। সো যত আপনার ফাইল সাইজটা ছোট হবে তত আপনার ইমেজটা তত ভালো অপটিমাইজ হবে। এটা হইলো আমাদের আজকের মানে থিওরিক্যাল পার্টটা। এখন এখানে আর কিছু ইসের নাই। আপনাদের কোশ্চেন থাকলে এখানে বলেন, আমি এটার পরে একটু কাজ করব যদি আমার টুলস গুলা ভালো থাকে। ইমেজের যে বিভিন্ন ফরম্যাট হয় পিএনজি, জেপিজি, তো এটা কোনটা রাখা বেটার এই ক্ষেত্রে? জেপিজি, আপনারা জেপিজি রাখবেন। পিএনজি একটু ভারী ফাইল হয় এবং এটাকে একটু অপটিমাইজ করতেও ঝামেলা হয়। আপনারা সবসময় জেপিজি রাখবেন। ঠিক আছে।
আচ্ছা, আর্টিকেল লেখার কিছু চোরা বুদ্ধি আপনাদেরকে বলে দিই, কষ্ট কম হবে। সেটা হচ্ছে আপনাদেরকে একটা একটা বুদ্ধি তো দিছিলাম, ওই যে ওআরজিতে archive.org-তে আপনারা আর্টিকেল পাবেন, তাই না? আর যদি নিজের ব্লগের জন্য ওখান থেকে করতে পারেন। এছাড়াও আপনারা যে টপিকটাই করবেন, এই টপিকটার উপরে দেখবেন যে ফার্স্টে দেখবেন যে বিশ্বের যারা আছে, ফার্স্ট ওয়ার্ল্ডের যারা আছে, তাদের ল্যাঙ্গুয়েজে কোনো নিউজ আছে কিনা। যেমন আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, জার্মানি ল্যাঙ্গুয়েজে, তারপর স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে কোনো আর্টিকেল ওই রিলেটেড আছে কিনা। তারপর ওই আর্টিকেলটাকে নিয়ে আপনার ট্রান্সলেটর দিয়ে ওটাকে ট্রান্সলেট করে ফেলবেন, ঠিক আছে? তো ওইটা কেন বললাম, কারণ ওই ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো আছে ওদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেটেড হয়ে যাবে। যেমন বাংলাদেশের বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু অত ভালোভাবে ট্রান্সলেটেড হবে না। তো অনেক ধরনের ঝামেলা হবে, সমস্যা হবে, মানে ওলটপালট হয়ে যাবে। কিন্তু ওই ওই কান্ট্রিগুলার যেমন তারপর চাইনিজ বা কোরিয়ান এই ল্যাঙ্গুয়েজগুলা কিন্তু ইংলিশে খুব সুন্দরভাবে ট্রান্সলেটেড হয়ে যাবে। তারপর ওইটাকে আমরা যেটা করব, গ্রামারলিতে নিয়ে, গ্রামারলি প্রিমিয়াম টুলসে নিয়ে ওই ওখানে গ্রামাটিক্যাল গুলা ঠিক করব, ঠিক আছে? ঠিক করার পর তারপর আমরা ওটাকে একটা রিরাইট করতে পারি। ঠিক করার পরে রিরাইট করব, রিরাইট করার পর আবার গ্রামারলিতে যে আবার ঠিক করব, ঠিক করে দেন ওইটাকে কপি স্কেপে দেখবো যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো হইলো, আর না থাকলে যেখানে যেখানে ইরর বা যেখানে যেখানে কপি ধরবে সেখানে আমরা নিজেরা ম্যানুয়ালি রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করে দেন আমরা একটা মানে সম্পূর্ণ কন্টেন্ট রেডি করবো, আর কি আর্টিকেল রেডি করব। তারপর ওইটাকে অপটিমাইজ করব। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? মানে চোরা বুদ্ধিটা কাজ মানে বুঝতে পারছেন? ভাইয়া একটু আবার বলবেন। আচ্ছা, ধরেন আপনি করোনা ভাইরাস নিয়ে লিখবেন। এখন করোনা ভাইরাস নিয়ে তো সবাই মোটামুটি লিখছে, আপনি নতুন কি লিখবেন? এখন নতুন নয়, পুরান জিনিসই লিখবেন, আইডিয়া পাবেন কোথায়? এখন এই করোনা নিয়ে আপনি লিখলেন যে করোনা ভাইরাস নিয়ে একটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ আপনি দিলেন, করোনা 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 ভাইরাস করোনা ভাইরাস আর্টিকেল দিয়ে আপনি একটাই দিলেন, আর্টিকেলস ইন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এখন এখান থেকে ধরেন একটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে বা একটা জার্মান ল্যাঙ্গুয়েজ যদি আসে, আমি পাবো কিনা এখন জানি না। আরে দূর, আসে না কেন, সাইটে কি হলো? যে ফর এন এক্সাম্পল, এটা ধরেন আপনি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে দেওয়া, ঠিক আছে? ইংলিশ নিয়ে তো স্প্যানিশ, তারপর স্প্যানিশ থেকে আবার মানে এদিকে এনে তারপর হচ্ছে আবার জার্মান, মানে এভাবে হচ্ছে করা যায় তো। বুঝি নাই। মানে হচ্ছে ধরুন আমি স্প্যানিশ তো মানে খোঁজাটা টাফ, তো প্রথমে ইংলিশটা নিলাম, তারপর ওটাকে স্প্যানিশে ট্রান্সলেট করলাম, তারপর আবার হচ্ছে রোটেট করে ওটাকে আবার এদিকে নিয়ে আসলাম, না প্রথম না না সাইডে না। নিয়ে আসলাম। মানে স্প্যানিশটাকে ইংলিশে আমি কনভার্ট করব, এটাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, স্প্যানিশটাকে আগে আচ্ছা ইংরেজিতে কনভার্ট করব, কনভার্ট করার পর ওটাকে গ্রামারলিতে আমি গ্রামারগুলো ঠিক করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। গ্রামারগুলো ঠিক করার পরে একটা তখন তো একটা আর্টিকেল হবে, ওই আর্টিকেলটাকে আমরা আবার স্পিন করব, রিরাইট করব, ঠিক আছে? রিরাইট করার পরে তখন আবারও কিন্তু গ্রামারের কিছু এলোমেলো হয়ে যাবে রিরাইট করা হইলে। তখন রিরাইট করার পর ওখানে আমরা একটু ম্যানুয়ালি চেক করব, যেটাকে প্রুফ রিডিং বলে, যে ম্যানুয়ালি চেক করব কোনো যেটা বলছিলাম রবোটিক চেঞ্জ আসছে কিনা। রবোটিক চেঞ্জ যদি কোনো ওয়ার্ডে আসে সেটাকে ঠিক করে আমরা গ্রামারলিতে আবার ঠিক আবার চেক করব সবকিছু ঠিক আছে কিনা, তারপর কপি ভাইয়া স্কেপে দিব। রোবোটিক চেঞ্জটা কি হবে? মানে আমি জিনিসটা বুঝিনি, আচ্ছা, লাস্ট ক্লাস তো করিনি আসলে। দেখাই দেই। জি ভাইয়া। স্মল এসইও টুলস, গরিব হয়ে গেছি, আমাদের একটা টুলসও কাজ করতেছে না। ওয়েলকাম টু ওয়ার্ল্ড কাপ 2021। এটারে যদি আমরা রিফ্রেশ করি তাহলে কি আসে? আরে একটু বাড়াইতে হবে, এটা তো কিছুই করে না। কি ব্যাপার, এসইও আর্টিকেল কি এখন, এসইও টুলস কি একদমই কাজ করে না? যাই হোক, এখানে যে ওয়ার্ল্ড কাপ আসতেছে না,
হ্যালো, জি ভাইয়া, জি এই ভাইয়া। এই ওয়ার্ল্ড কাপের জায়গায় এটা আসবে হচ্ছে আর্থ কাপ, ঠিক আছে? এটা আমি এই উদাহরণটা দিছিলাম। এখানে আসবে ধরেন আর্থ কাপ অথবা আসবে গ্লোব কাপ, আচ্ছা, কিন্তু এটা তো আপনার কোনো ইভেন্ট না, ঠিক আছে? না না। হুম, সো এই ধরনের চেঞ্জ গুলো আসবে। সো এই চেঞ্জ গুলা আমাদেরকে একটু ম্যানুয়ালি পড়ে দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা, এটা ঠিক করতে হবে, ঠিক আছে? তো জি এরকম ভাইয়া। আপনি আপনি আর্টিকেলের অনেক সোর্স পাবেন। আপনি মারাঠি ভাষায়, আপনি যদি তামিল ভাষায় অনেক কন্টেন্ট খোঁজেন, হ্যাঁ, অনেক সোর্স পাবেন যারা ওদের মতো করে ওরা লিখছে। ওইটাকে আপনি ইংলিশে, কেউ কিছু বলতেছেন? কথা শুনতে পাচ্ছি না। না ভাইয়া। আচ্ছা, সো ওরকম এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে, মানে অনেকই আছে। যেমন তামিলের নিউজ কয়জন পড়ে? একটা তামিলের নিউজ কিন্তু তামিলের মধ্যেই সীমাবদ্ধ। ইন্ডিয়াতেও অনেক জায়গায় তামিলের নিউজ পড়েন, তামিল ভাষার নিউজ পড়ে না, অথবা একটা মারাঠি ভাষার নিউজ পড়ে না। সো ওই সমস্ত পেপার থেকেও যদি আপনি নিউজ কালেক্ট করেন বা কন্টেন্ট কালেক্ট করেন, কালেক্ট করে ওটাকে ইংলিশে ট্রান্সলেট করে তারপর এভাবে প্রসেস করে যদি আপনি ওটাকে পাবলিশ করেন, আপনি 100% ইউনিক একটা পাবেন, কন্টেন্ট পাবেন, ঠিক আছে? আপনি তারপর archive.org তে যাবেন। archive.org তে আপনার কি বলে একটু ইসের এক্সপায়ারি ডোমেনের যেই হিস্ট্রি টান দিলে ওখানে দেখবেন সব ইমেজ আকারে আছে। ওই ইমেজগুলোকে ডাউনলোড করে ওইটাকে যদি পারেন লিখে নিবেন, না হলে আরো অনেক অনলাইন অনেক সফটওয়্যার আছে যে ইমেজ টু টেক্সট, অনেক ধরনের কনভার্টিং সফটওয়্যার আছে। কনভার্ট করে নেবেন, কনভার্ট করে নিয়ে ওইটাকে দেখবেন যে প্লাগরিজমে ধরে কিনা। যদি না ধরলো তাহলে তো পোস্ট করে দিলেন বিসমিল্লাহ বইলা। আর যদি ধরে তাহলে এটাকে একটু রিরাইট করে নেবেন। কন্টেন্টের অভাব হবে না যদি আপনি লিখতে চান। আমি কি এটা বুঝাইতে পারছি? জি ভাইয়া। ভাইয়া প্র্যাকটিক্যাল তো কিছুই দেখাচ্ছেন না, সব তো মুখে বলতেছেন, এই জন্য বুঝিও না। আরে প্র্যাকটিক্যাল করতে তো ভাই লাগে, কষ্ট লাগে, বুঝেন না? ভালো কথা মনে করছি। প্র্যাকটিক্যালটা করালে আরো ভালোভাবে বুঝবো। আমি এটার মধ্যে ঢুকতেছিলাম, ম্যানুয়ালি আমি কোনো সিস্টেম নাই ভাইয়া। আমি এটার মধ্যে ঢুকতেছিলাম, ঢুকতে গিয়ে আমি ডাইভার্ট হয়ে গেছি আরেক জায়গায়, ঠিক আছে? আচ্ছা, আমি একটু একটু শেয়ারিংটা স্টপ করি। আচ্ছা, আমাকে আজকে যেই পোস্টগুলো দিছেন আমি ওখান থেকে একটা আর্টিকেল নিয়ে আজকে লিখি এখানে, ঠিক আছে? এখানে করি, দেখি কি অবস্থা যে পোস্টগুলো আমাকে করছেন আজকে। কোথায় জানি ওটা করছেন? আচ্ছা, আমরা এই পোস্টটা নিচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এটার এটার ধরেন একটা ফোকাস কিওয়ার্ড দেই। এটা কার নামে লেখা লেখা হয়েছিল?
হুস্টন টেক্সাস, তাই তো? এটা ধরেন আমাদের ফোকাস কিওয়ার্ড, ঠিক আছে? একটা আর্টিকেল দিলাম, একটা টাইটেল দিলাম। ফোকাস কিওয়ার্ডটা আমার কিন্তু টাইটেলের মধ্যে আছে, বাট অনেক সময় রেকমেন্ড করে কি এটা যদি টাইটেলের শুরুতে কোনোভাবে দেওয়া যায় তাহলে ওটা একটু বেশি ভালো হয়, ঠিক আছে? সো এই ফোকাস কিওয়ার্ডটাকে আমি এখন আমার এখানে ফোকাস কিওয়ার্ডের এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এটা কিন্তু এস টু এসইও প্রিমিয়াম টুলস, এটা ঠিক আছে? আমার এখানে যেটা দেওয়া এটা হচ্ছে প্রিমিয়াম টুলস। এখানে দেখেন দুইটাই আছে, রিডেবিলিটি আছে, দেখছেন রেড চিহ্ন দেওয়া। এসইও এখনো ও ধরেই নেই, মানে এসইও হয়ই নাই, স্কোরিং করেই নাই সে, কারণ আমি এখনো ফোকাস কিওয়ার্ড বসাই নাই। এখন আমি যদি এখন ফোকাস কিওয়ার্ড বসালাম, এই দেখেন এখন এই যে এসইও এখানে ইয়েলো আসছে, আর এই রিডেবিলিটি কিন্তু রেড আছে, ঠিক আছে? এই দেখেন প্যাসিভ ভয়েস 21% অফ সেন্টেন্স কন্টেন্ট প্যাসিভ ভয়েস হুইচ ইজ মোর দ্যান রেকমেন্ডেড, মানে রেকমেন্ডেড এর থেকে বেশি হয়ে গেছে, ম্যাক্সিমাম 10% হবে হচ্ছে প্যাসিভ ভয়েস থাকতে পারবে। তো এখানে আছে 21.1%, সেটাকে কমাইতে হবে, দেখতে পাচ্ছেন জি রিডেবিলিটিতে। ভাইয়া। আচ্ছা আমরা একটা একটা শেষ করি, এসইও আগে শেষ করি, এসইও পার্টটা শেষ করি। হ্যাঁ, এসইও তে কি কি প্রবলেম বলতেছে একটু দেখি। এসইও প্রবলেমের মধ্যে আউটবাউন্ড লিংক নাই, আগে দেখি। আমাদের কিন্তু আর্টিকেলটা এটা, আমরা কিন্তু আর্টিকেল জাস্ট লিখে রাখছি, আমরা কিন্তু এখন অপটিমাইজ করি নাই, এখন অপটিমাইজ করতেছি। ফার্স্টে কি করলাম, টাইটেল লিখলাম, টাইটেলে আমাদের ফোকাস কিওয়ার্ডটা নির্ণয় করছি, যে হোস্টন টেক্সাস আমাদের ফোকাস কিওয়ার্ড, এটাকে আমরা টাইটেলে রাখলাম। রাখার পর এটাকে কিন্তু আমি এখানে দিয়েছি, মানে আমার এটা হলো টুলসে দিয়েছি, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি টুলস ইউজ করতেছেন না, আপনি আপনার মতো ইউজ করতেছেন, মানে আমি এখানে টুলসের মাধ্যমে দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে অপটিমাইজ হচ্ছে। সো আমি কিন্তু যখনই আর্টিকেলটা সরি ফোকাস কিওয়ার্ডটা এখানে দিলাম, তখন কিন্তু এই ফোকাস কিওয়ার্ডের ডেনসিটি সব কিন্তু তারা ক্যালকুলেশন করে ফেলছে, এবং এটার স্ট্যাটাসটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে দেখেন, এখন এটাকে যদি আমাকে ভালো আস্তে আস্তে করতে হয়, তাহলে এখানে আউটবাউন্ড লিঙ্ক বসাইতে হবে, যে কোনো মানে মিনিমাম একটা ইন্টারনাল লিঙ্ক বসাইতে হবে। তারপর এটা কি অনেক বড় একটা লার্জ পার্ট অফ টেক্সট কি করছে, কোনো সিনোনিম বা কি ফ্রেজ নাই, মেন ওইটা বসাইতে হবে। যেমন একটা দেই, এখানে দেখেন কোন পার্টটার কথা তারা মেনশন করছে। এই যে এখানে আপনার হুস্টন টেক্সাস আসছে, কিন্তু এটা চাচ্ছে সিনোনিম যাচ্ছে, কিন্তু আনফরচুনেটলি এখানে তো সিনোনিম নাই, এটা তো একটা দেশের দলের নাম। সো এখানে হুস্টন টেক্সান্সের জায়গায় আমরা করতে পারি, শুধু টেক্সান্স দিতে পারি, অথবা টেক্সান্স টিম দিতে পারি, টেক্সান্স ফুটবল টিম দিতে পারি, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা আমরা চেঞ্জ করবো একটু পরে। আমরা এই জিনিসগুলো ইমেজ অল্টার অ্যাট্রিবিউট মেটা ডেসক্রিপশন লেন্থ, এখন আমরা এটা একটা একটা করে কমপ্লিট করি। ফার্স্টে আসি আউটবাউন্ড লিংক এবং ইন্টারনাল লিংক। এখন ধরেন আমার ক্যাটাগরি ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে যেয়ে দেখি আমার ইন্টারনাল লিংক আছে কিনা। ভাইয়া কি ভাই বলেন? আপনার মানে ওয়েবসাইটে এই যে কাজটা করতেছেন, এটা কি আপনার একটা নিজের একটা ডোমেন থাকতে হবে, নাকি আপনার wordpress.com এর যে ব্লগ সাইট হয় ওটাতে করা যাবে এটা? wordpress.com এর ব্লগ সাইটে ইয়োসটা সেট করা যাবে কিনা আমি দেখি নাই অ্যাকচুয়ালি, যদি করা যায় তাহলে ওখানেও দেখতে পারেন, বাট অল ইন অন না, ওখানে করতে পারবেন না বোধহয়, কারণ ওখানে টুলসটা ইউজ করতে পারবেন না বোধহয়। এটা আপনি এইখানে নিজের সাইটে দেখতে পারেন। এছাড়াও আপনার কিছু টুলস আছে যেখানে করতে পারবেন, যেমন ফ্রি কিছু করতে পারবেন, সেটা এসএম রাশের নাম শুনছেন না? এসএম রাশ ইনস্টল করে নেবেন, সেটা আমি দেখাই দিব না। এসএম রাশ ইনস্টল করে নেবেন, এসএম রাশ ইনস্টল করলেও ওইটা আপনি গুগল ডকেও করতে পারবেন, ঠিক আছে? জি। কিন্তু এটা প্রিমিয়াম না নিলে আপনার হবে কি, ওই অল্প করতে হবে, অল্প দেখাবে, পুরা 100% ওকেটা আপনাকে দেখাবে না। তো আমি আগে এখানে এটা আপনাদের করে দেখায় বুঝাই, তারপর আমি এসএম রাশের প্রয়োজনে দেখাবো, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা আমাদের ফার্স্ট আগে একটা মেটার পার্টটা শেষ করি, মেটা ডেসক্রিপশনের পার্টটা শেষ করি। এখানে মেটা ডেসক্রিপশন পার্ট কোথায়, এই যে এখানে। তো এখানে টাইটেল দিতে হবে, মেটা ডেসক্রিপশনের টাইটেলে যাই আমরা, ধরেন এই টাইটেলটাকে
একটু চেঞ্জ করে দিই। মানে আমার এটা মেটা ডেসক্রিপশনের টাইটেলটা আমার পারফেক্ট লেন্থে হয়েছে, ঠিক আছে। এই স্ল্যাক জিনিসটা কি? স্ল্যাকটা হচ্ছে ইউআরএলটা, আপনার যে ইউআরএলটা আছে, এই যে দেখেন এখানে ইউআরএলটা, এই ইউআরএলটা আপনার এখানে আমার সেটআপে আমার ইউআরএলটা চেঞ্জ করা আছে, প্যারামারের লিঙ্কটা এরকম দেওয়া আছে, কিন্তু আমি ওটা চেঞ্জ করি না, এটা চেঞ্জ করে নিব না, বাট এখানে আপনি ম্যানুয়ালি এভাবে দিয়ে দিতে পারেন, দিয়ে ওকে দিলে আপনার কিন্তু এই যে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সো আপনি এখানেও যেটা করতে পারেন, এই যে ও কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে ওই প্যারামাল লিঙ্ক চেঞ্জ হয়ে এই সেটা নিয়ে স্লাগে এখানে চলে আসছে। এখন মেটা ডেসক্রিপশনটা কি দিবেন? মেটা ডেসক্রিপশনটা আপনি এটা রিলেভেন্ট একটা মেটা ডেসক্রিপশন দিয়ে দেন, যেটার মধ্যে কিওয়ার্ড থাকবে। এটাও দিতে পারেন, সাথে দিতে পারেন যে টেক্সাস টিম প্লেয়ার স্ট্যাটাস, ধরেন এটা একটা ট্যাগলাইন লাগাই দিলাম। এটা আমার লেন্থ হয়ে গেল। এখন দেখেন আমার এখানে মেটা ডেসক্রিপশনের যেইটা ছিল, এই যে মেটা ডেসক্রিপশনের জিনিসটা কিন্তু গ্রিন পার্টে চলে আসে, আমার মেটা ডেসক্রিপশনের কিন্তু উপরে রেড পার্টে নাই। এখানে কিন্তু রেড পার্টে মেটা ডেসক্রিপশনের নেই। মেটা ডেসক্রিপশন এখানে একটা কথা বলছে, ইজ টু শর্ট আন্ডার 120 ক্যারেক্টার্স আপ টু 156। আর একটু বাড়াইলে ভালো হয়, দেখি আর একটু বাড়ানো, কতটুকু বাড়ানো যায়। ফর হিজ এই এখন মেটা ডেসক্রিপশন নেমে গেছে, মেটা ডেসক্রিপশনের যে লেন্থ ওয়েল ডান, ঠিক আছে, গ্রিনে চলে আসছে। তারপরে আসি হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। এখন আমি হোস্টান টেক্সান্সের ধরেন একটা ওদের যে অফিসিয়াল সাইট, এই সাইটের আমি দেই, এই সাইটটাকে আমি রেফার করে দিই এখানে। আমার আউটবাউন্ড লিঙ্ক হয়ে গেছে, দেখেন আমার নিচে আউটবাউন্ড লিঙ্ক কিন্তু গ্রিন হয়ে গেছে, অলরেডি আমার এসি স্কোর কিন্তু গ্রিন জোনে চলে আসছে। এবার আমি একটা ইন্টারনাল লিঙ্ক দিব। এখন ইন্টারনাল লিঙ্ক আমি এগুলা কিন্তু জাস্ট করে দিচ্ছি। ধরেন আমি এটাকে কপি করে একটা ইন্টারনাল লিঙ্ক আমি এখানে বসাইলাম, হেয়ারে একটা ইন্টারনাল লিঙ্ক দিলাম, যে অথবা আপনি এখানে ধরেন আমি আরেকটা ইসে জাস্ট এই কুবাইককে আমি ব্যাকলিঙ্ক করতেছি। আমি এটা জাস্ট এটা কিন্তু রিলেভেন্ট কিওয়ার্ডে করতে হবে, আপনার অ্যাঙ্কর কিটা অবশ্যই রিলেভেন্ট হইতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি যেন যেখানে সেখানে করতেছি, কারণ আমার এখন যে প্রয়োজনীয় ব্যাকলিঙ্ক গুলা বা যেকোনো সোর্স গুলো আমার এখানে নাই। যেমন কুবাইকের উপর আমার কোনো আর্টিকেল নাই যে আমি কুবিয়াকের লিঙ্কটা আমি এখানে পেস্ট করব, ঠিক আছে। এই জন্য আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটা করতেছি। এই যে আমাদের ইন্টারনাল লিঙ্কও হয়ে গেল, আমাদের ইন্টারনাল লিঙ্ক কিন্তু নাই, এই যে চলে আসছে যে ইউ হ্যাভ এনাফ ইন্টারনাল লিঙ্কস, গুড জব, ঠিক আছে। এখন আমাদের বাকি থাকলো কি, ইমেজ অ্যাট্রিবিউট আর হচ্ছে লিঙ্ক কি ফ্রেজ, ইউ লিঙ্ক টু অ্যানাদার পেজ উইথ দ্য ওয়ার্ডস ইউ ওয়ান্ট দিস পেজ টু র্যাঙ্ক। এই যে অপশনটা দেখতেছেন না, কি ফ্রেজ ডিস্ট্রিবিউশন এবং লিঙ্ক কি ফ্রেজ, এই দুইটা জিনিস আপনারা ইয়োস্টার ফ্রি পার্টে পাবেন না, ঠিক আছে। এখন কোশ্চেন করতে হয়তো আসতে পারে যে ভাই এটা আমি কি করব, সমস্যা নাই, আমি আপনাকে ইয়োস্টার প্রিমিয়াম টুলসটা আপনাদেরকে এমনিতেই প্রোভাইড করব না যখন আপনারা সাইট করবেন, সো এটা পাবেন অপশনটা। তো এই জিনিসটা তখন পাবেন, তখন খালি থাকতো কি ফ্রি পার্টে শুধু থাকতো কি আমার ইমেজ অ্যাট্রিবিউটটা। আমি যখন ইমেজ যদি এখানে বসাতাম,
আপনার ওই যে কি বলে, এখানে যদি আমি ফিচার ইমেজে যদি আমি ইমেজ বসায় দেই, তাহলে কিন্তু আমার ওই জিনিসটাও শেষ হয়ে যাবে। দেখি এখানে একটা আমি ইমেজ বসায় দিই নরমালি। সাপোজ আমি নরমাল একটা ইমেজ বসায় দিলাম। এই ইমেজ কিন্তু ইয়েলো হয়ে গেছে, কারণ ইমেজ স্পেস ডু নট হ্যাভ দ্য অল অ্যাট্রিবিউট। এটা আমার অপটিমাইজ করা নাই, এটা অ্যাট্রিবিউট বসানো নাই, এই যে এটা যে এখানে ইয়েলো চলে আসছে। এখন এই যে দুইটা পার্ট আছে, লিঙ্ক কি ফ্রেজ, এটার জন্য আমাকে এমন একটা সাইট মানে করতে হবে, চুজ করতে হবে যেই সাইটের আপনার এই রিলেটেড, আপনার কি বলে এই টপিকটা রিলেটেড পোস্ট করা হয়, এবং ওই সাইটের ব্যাকলিংকটা আমি যদি মানে আমি আমার এই কিওয়ার্ডটা যদি আমি র্যাঙ্ক করতে চাই, তাহলে ওই কিওয়ার্ডের উপর ওই ব্যাকলিংকটা করতে হবে। আমি যদি একটা উদাহরণ দিই, আমি করে দিচ্ছি না, আমি উদাহরণ দিচ্ছি। উদাহরণ যদি দেই তাহলে আপনাদেরকে, ভাইয়া লিঙ্ক কি ফ্রেজ মানে জিনিসটা কি, এটা একটু বুঝি নাই। আপনার কিওয়ার্ডটাকে করতে হবে, মানে কিওয়ার্ডের যে আমি যেটা একটু আগে বললাম যে আমার হুস্টন টেক্সান্স তো একটা দলের নাম, তাই না? এখন আমি যদি এখানে বেস্ট বলতাম, আমার কিওয়ার্ড যদি বেস্ট কুকিং কুকারিজ থাকতো, তাহলে এই বেস্ট কুকারিজকে আমি সিনোনিম করতে পারতাম, রিফ্রেশ করতে পারতাম। হুস্টন টেক্সান্সটা তো আমি, এটা তো জায়গার নাম, দলের নাম, এটাকে তো আমি চেঞ্জ করতে মানে রিফ্রেশ করতে পারতেছি না। বাংলাদেশের কোনো সিনোনিম আছে? সিনোনিম নাই। এটাকে বলছে হচ্ছে কিওয়ার্ড, যেটা কিওয়ার্ডটাকে কি করার, কি ফ্রেজ কর, লিঙ্ক কি ফ্রেজ, কিওয়ার্ডটাকে আপনার কি শুধু কিওয়ার্ড ডাইরেক্ট কিওয়ার্ডটাকে না, মানে কিওয়ার্ডের একটা করে কি বলে, আরে বুঝতেছি, আপনাকে বোঝানোর ভাষা খুঁজে পাচ্ছি না। যে একটু বললেন হোস্টন টেক্সান্সের পরিবর্তে টেক্সাস টিম হ্যাঁ এই টাইপের দেওয়া, যেমন এই এটাই। যে হ্যাঁ হ্যাঁ রাইট, টেক্সান্স টিমটাকে আমি যদি এখন লিঙ্ক করে দেই, টেক্সান্স টিমের বিষয়টাকে আরেকটা ইসের সাথে, যে না, আমি চাচ্ছি টেক্সান্স টিম কথাটা র্যাঙ্ক করুক, বুঝতে পারছেন? যেটা যেমন আমি এখন যদি এখানে একটা লিঙ্ক করতে পারতাম, এখানের একটা লিঙ্ক যদি আমি টেক্সাস টিমের নামে এখান থেকে একটা রেফারেল লিঙ্ক নিয়ে আমি যদি এখানে করে দিতাম, মানে প্যাক লিঙ্ক করে দিতাম, তাহলে আমার ওই জিনিসটা ওই জিনিসটা কভার হয়ে যেত, মানে ওই জিনিসটা গ্রিনে চলে যেত। ঠিক আছে? সো আমরা যখন একটা আর্টিকেল লিখি, তখন আমরা দেখি সবসময় আর্টিকেলের এই যে এখানে যে এই এসইও যে স্কোরটা আছে, এটা গুড পর্যন্তই আসে। এক্সেলেন্ট আনাটা খুব টাফ হয়ে যায়, মানে অনেক সময় আসে না। যেমন এখানে আমার যদি, এই যেমন দেখেন এখানে আমার এই দুইটা ধরেন আমি গ্রিন করে ফেললাম, এই দুইটা আমার গ্রিন হয়ে গেল ফর এন এক্সাম্পল, কিন্তু এই ইমেজ অ্যাট্রিবিউটটা আমার কিন্তু ইয়েলো থাকবে, কারণ ইমেজটা আমি কিন্তু করি নাই, ইমেজটা কিন্তু আমি এসইও বা অপটিমাইজ করি নাই। যে এরকম যদি এসইও করে ফেলি, তখন আপনার সবগুলো যদি এখানে গ্রিন চলে আসে, তখন আপনার কোনো না কোনো ক্ষেত্রে আপনার রিডাবিলিটিতে কিন্তু আবার একটা মার্কস যাবে। তো আমরা যখন গুড চলে আসে, তখন আমরা আর এটা নিয়ে একটু কম ভাবি, তখন আমরা মানে হই, নেক্সট স্টেপে যাই। তো এখানে আমাদের মোটামুটি এটা কভার হয়েছে। এখন এই লিঙ্ক কি ফ্রেজটা করতে পারতেছি না, কি ফ্রেজ ডিস্ট্রিবিউশনের যে কি ফ্রেজ ডিস্ট্রিবিউশনটা মনে হয় করতে পারবো, আমরা দেখি। Very unwhen large part of your text do not contain the key phrase or its synonym. আচ্ছা, কোন পার্টটাতে নাই? এখানে বলছে এখানে অনেক বড় একটা পার্ট আছে যেখানে আমাদের কোনো কি ফ্রেজও নাই, এটাও নাই, আবার কোনো সিনোনিমও নাই এটার। সো খুব সম্ভবত এইখানে নাই, এই প্যারাটাতে নাই, বা এখানে ইন্টেন্সিটিটাতে কম হয়েছে। আমি যদি এখানে দেই, আমি জাস্ট এখানে করে দিচ্ছি। আমি আবারও বলতেছি, আমি কিন্তু এটা আপনাকে মানে ভালোভাবে পড়ে বা করে দিচ্ছি না, আমি জাস্ট উদাহরণটা বোঝানোর জন্য আপনাদেরকে দিচ্ছি। এটা কি আপনার ম্যানুয়ালি না করে রিরাইট করে লেখা দেখে প্রবলেম গুলো বেশি আসতেছে এমন? মানে এটা অ্যাকচুয়ালি তো এইটার সাথে তো আমি তো এখানে যে মানে যে আর্টিকেলটা, এই আর্টিকেলটা তো আমি ওভাবে পুরোটা পড়ে নিই নি। আমি যখন এটা করি, যখন একটা পোস্ট করি, পোস্ট করার আগে আমি পুরো আর্টিকেলটাকে কয়েকবার পড়ি, ওখানে করি, কাস্টমাইজেশন করি, তারপর এটাকে করি, পোস্ট করি। হুম, হুম।
ভাইয়া আগে তো আমাদের কপিরাইট ফ্রি করতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, কপিরাইট ফ্রি করতে হবে। তারপরে তো এগুলা চেকিং তাই না? জি জি। এই যে দেখেন, এই যে আমাদের এখানে একটা গ্যাপ ছিল দেখছেন, যেখানে বসালাম এতটুকুর মধ্যে কিওয়ার্ড ডেনসিটি ছিল না। আমি এখানে একটা কিওয়ার্ড বসালাম, দেখেন এখন এই যে এটা ওই ওটা নেমে গেছে। এই যে কিফ্রেজ সরি কোথায় গেল ডিস্ট্রিবিউশনটা, কিফ্রেজ ডিস্ট্রিবিউশনটা নেমে আসছে দেখছেন। গুড জব। সো আমাদের এখন বাকি থাকলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক কিফ্রেজের ব্যর্থতাটা তো বললামই, আর ইমেজ অ্যাট্রিবিউশনটা এটা গেল। এখন আমাদের এসইও পার্টটা কিন্তু কভার হয়েছে, গ্রিন আসছে। এতটুকু আমি কি এখানে ক্লিয়ার করতে পারছি? ভাইয়া ভাইয়া। মেটা জি। ডিসক্রিপশনের একটা উদাহরণ দেখলে একটু ভালো হতো। আচ্ছা, মেটা ডিসক্রিপশন। বুঝিনি। মেটা ডিসক্রিপশনটা হবে হচ্ছে যে ডিসক্রিপশনের মধ্যে আপনার কিওয়ার্ড এবং কিওয়ার্ডের কোনো কিওয়ার্ডের রিলেটেড ফ্রেজগুলা থাকবে আর কি। আপনার যদি দুইটা কিওয়ার্ড থাকে তার মেটা ডিসক্রিপশনের মধ্যে কিন্তু ওই দুইটা কিওয়ার্ডকে, ফোকাস কিওয়ার্ডকে এমন ভাবে একটা সেন্টেন্স লিখতে হবে যেন ওই দুইটা ফোকাস কিওয়ার্ড ওই মেটা ডিসক্রিপশনে থাকে। এবং মেটা ডিসক্রিপশনটা কি? একটা টোটাল প্যাসেজটার একটা সামারাইজেশন, খুব অল্প ইসের মধ্যে, অল্প সেন্টেন্সের মধ্যে, যেটার মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ডগুলো থাকবে এবং মোটামুটি একটা রেজাল্ট বোঝা যাবে, অথবা কাস্টমারকে টেনে নেওয়ার মানে আই ক্যাচিং একটা থাকবে। এই মেটা ডিসক্রিপশনটা কোথায় আসবে? যখন আমরা গুগলে কোনো কিছু সার্চ দেই, যদি আমরা গুগলে সার্চ দেই, ধরেন আমি গুগলে সার্চ দিচ্ছি হচ্ছে কোপা আমেরিকা ফাইনাল, হ্যাঁ, ফাইনাল 2021 সার্চ দিলাম। এখানে নিউজ, এই যে নিউজ দেখতেছেন না, এই যে কোপা আমেরিকার ফাইনাল 2021, এই যে অপশনটা দেখতেছেন, এটা কিন্তু ওদের মেটা ডিসক্রিপশনের মধ্যে কিছুটা পার্ট। দেখো মানে এই জিনিসটা কিন্তু ওদের ইসের মধ্যে, মানে এই প্যারাগ্রাফ এই পোস্টের মেটা ডিসক্রিপশনে, মানে এখানে কিন্তু আপনার ভিজিবল হবে। আপনি মেটা ডিসক্রিপশনে যেটা দিবেন সেটা এখানে ভিজিবল হবে। মানে ভাইয়া ওটা লেখার সময় হচ্ছে ইয়ে করব কিভাবে, যদি নিচের বক্সে হচ্ছে অ্যাড করে দিব মেটা মানে আপনি ডিসক্রিপশনের আপনি যদি টুলস ইউজ করেন তাহলে আপনার করতে হবে, কারণ আপনার যদি টুলস ব্যবহার না করেন তাহলে তো আপনার মেটা ডিসক্রিপশনের আর্টিকেলের প্রয়োজন নাই। নরমালি মেটা ডিসক্রিপশন আমরা ব্যবহার করি ওয়েবসাইটে, ঠিক আছে? তো যখন আর্টিকেল জি আপনি জি বুঝতে লিখবেন পেরেছি। তখন কিন্তু আপনার টুলস ছাড়া আপনি কোথায় দিবেন মেটা ডিসক্রিপশন? আপনি ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটে কোনো টুলস ইউজ করতেছেন না, আপনি খালি পোস্ট করতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মেটা ডিসক্রিপশনটা দেওয়ার জায়গা নেই। সেটা করতে হয় কোথায়? আপনার টোটাল ডিসক্রিপশনের মধ্যে যে কোনো একটা পার্টে এমন সুন্দরভাবে মানে ওই জিনিসটা ফুটাই তুলতে হয় যে কিওয়ার্ডগুলো যেন থাকে সব জায়গায়, ওটা কোনো স্পেসিফিক কোনো আলাদা জায়গা থাকে না, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আর কোনো কনফিউশন আছে? জি না ভাইয়া। আচ্ছা, কে জানি বলছিল প্র্যাকটিক্যালের কথা। আচ্ছা, আর এখন আসি রিডেবিলিটির কথা। এই দেখেন রিডেবিলিটিতে কি বলতেছে, প্যাসিভ ভয়েস 20% of the sentence contain passive voice which is more than recommended। এখন কোথায় কোথায় আছে প্যাসিভ ভয়েস গুলা? এই দেখেন কোথায় কোথায় ধরছে। এইগুলাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এখন এগুলাকে যদি চেঞ্জ করি, এই দেখি আমাদের ইংলিশের গুরু, আমি তো ইংলিশে বিশেষজ্ঞ, সো যারা যোগ্য আছেন বা বিশেষজ্ঞ আছেন তারা একটু হেল্প করেন, এটাকে রিফ্রেশ করেন। রিফ্রেশ পরে করবো না, আমি নর্মালি করে দিই। That's the continuing candidate soon stood next to the stadium for the next games had been knocked out। এতটুকু অ্যাক্টিভ করেন, এতটুকুকে অ্যাক্টিভ করেন। কই ভাইরা আপুরা? ওহ, ভাইয়া হেড ব্লিঙ্কেটে লক হয়ে গেলে হবে, লক তাহলে তো মিনিং চেঞ্জ হয়ে যাবে। এটা তো আমিও পারি, আর কথা তো চেঞ্জ, মিনিং চেঞ্জ হয়ে যাবে তো আপনার।
আচ্ছা মিনিং চেঞ্জ করে দিই, পাস্ট সমস্যা টেন্স নেই। থেকে প্রেজেন্টে আচ্ছা আর কি বলছে? আচ্ছা মিনিং চেঞ্জ করে দিই, সমস্যা নেই। 19% হইছে, আরো লাগবে। আচ্ছা আমরা সব মানে যতগুলা প্যাসিভ ভয়েসের যতগুলা ফর্ম ই আছে এগুলারে ফর্মগুলারে চেঞ্জ করে দিই। অ্যান্ড দ্যাট হ্যাড হ্যাডটারে বাদ দিয়ে দিই। দ্য বিফোর সিজন কুবাইক। ভাইয়া এখানে কি আপনার প্যাসিভ ভয়েসটা মানে অ্যাভয়েড করতে হবে আর্টিকেলের ক্ষেত্রে? না না না, একটা 10% এর বেশি প্যাসিভ ভয়েস হওয়া যাবে না। এই যে লিখে দিছে এখানে 19% প্যাসিভ ভয়েস আছে এই সেন্টেন্সগুলোতে, যেটা 10% এর উপরে রেকমেন্ডেড না। ম্যাক্সিমাম 10%, আর একটু নিচে হলে মানে 5-7% হচ্ছে ভালো। ঠিক আছে, সো আমরা এই জন্য প্যাসিভ ভয়েস গুলো কমাইতেছি, কই কই আছে এটা মার্ক করে কমাইতেছি। ঠিক আছে, এই যে পিঙ্ক স্লিপড, এটার ধরেন ইন্ডিকেটর দিই কতটুকু হইছে, একটু কমছে মনে হয়, 14% হয়েছে, আর একটু কমাইতে হবে। ধরেন was not given, আর রাইটিং এ এই শর্ট ফরম্যাটে যেটা আমি লিখতে গেছিলাম ডিডেন্ট, এন্ড, ওন্ট এগুলা ইউজ করা উচিত হয় না, উচিত না কন্টেন্টে। এই যে প্যাসিভ ভয়েস কিন্তু শেষ, দ্যাটস গ্রেট। ঠিক আছে, চলে আসছে। এবার আসেন হচ্ছে সাবহেডিং ডিস্ট্রিবিউশন। ইউ আর নট ইউজিং এনি সাবহেডিংস অলদো ইউর টেক্সট ইজ রেদার লং। টেক্সটগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আমরা সাবহেডিং ব্যবহার করি নাই। আচ্ছা, এখানে আমরা একটা নর্মাল ইচ্ছা মতো একটা সাবহেডিং আপাতত দিয়ে দিই। কিন্তু কথা হইলো কে জানি H1 আর H2 এর কথা বলছিল। জি ভাইয়া, আপনার H2 H3 এই ফরম্যাটটা কেমনে আনতে হয় মানে ফন্টটা আচ্ছা এটা? এটা হচ্ছে এই দেখেন প্যারাগ্রাফের অপশন দেখছেন, এখানে সব হেডিং এ গেছে, আপনি যখন ইসে দিবেন। আর আপনার যখন আমরা ইসে করি মানে যদি আপনি ইসে ওয়ার্ডে যান, ওয়ার্ডের এটার কোনো স্পেসিফিক মাপ নেই। ধরেন আপনি একটা আর্টিকেল লিখতেছেন, ঠিক আছে, লিখতেছেন, এখন আপনার টাইটেলটা সবচেয়ে বড় যেটা টাইটেল দিলেন, একটা বড় টাইটেল দিলেন, টাইটেলটা একটু নর্মালি বোল্ড বা এবং ধরেন এটা এই সাইজের হইলো। ঠিক আছে, এখানে সবচেয়ে বড় ফন্ট কোনটা হইলো? উপরের এটা না? তাহলে এটা এখন H1 এ আছে। এখন যদি আপনি এটাকে একটু ছোট করেন, এটা আছে H2 তে। এখন এটাকে আপনি আর একটু ছোট করেন, এটা আছে H3 তে। সাধারণত হেডলাইন গুলো সব বোল্ডে হয়, হেডলাইন যেগুলো এগুলো একটু বোল্ড হয়, এটাই করবেন। সো এখানে যদি আপনি নর্মালি কোনো ওয়ার্ড বা কোথাও ডকুমেন্টসই করেন তাহলে কিন্তু আপনার এটা কোনো স্পেসিফিক কোনো সাইজ নেই। এটাকে আমরা মেজার করি কখন? যখন আমরা কোথাও এটাকে পোস্ট করি। ঠিক আছে, সো আমি এখানে এটাকে ধরেন এটাকে সাব হেডিং দিচ্ছি, সাব হেডিং আমি এখানে হেডিং 2 দেই। হেডিং 2 তে এটা আমি যেহেতু আমার টেক্সট সাইজ গুলা এখানে আমার দেওয়াই আছে ফরম্যাট, এখানে আমার বোল্ড না করলেও হবে, আপনি বোল্ড করেও দিতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো করতেছে না। এখানে আপনার এই দেখেন এখানে প্যারাগ্রাফ একটু বড় হয়ে গেছে, এটাও ধরবে একটু পরে। ঠিক আছে, আমি এটা একটু ছোট বানাই দিই। যদিও আমরা যখন কোনো রিয়েল কন্টেন্ট লিখবো তখন আমরা ছোট বানানোর সময় আমাদের কানেক্টিং ওয়ার্ড অনেক কিছু ব্যবহার করতে হবে। সো এখানে আমি নরমালি একটা ছোট বানাই দিই। এখানে এখানে আপনি H3 ও দিতে পারেন, H2 ও দিতে পারেন। সাধারণত আমরা H3 বা H2 কখন ইউজ করি? ধরেন একটা সাব হেডিং এর আন্ডার আর একটা সাব হেডিং হচ্ছে, তখন আমরা ধরেন H2 এর আন্ডার আর একটা হেডিং হচ্ছে, তখন আমরা H3 দিব। H3 এর আন্ডার যদি অন্যটা হয় তখন আমরা H4 দিব। বুঝে আসছে বিষয়টা? জি ভাইয়া।
আচ্ছা, এখানে আমাদের দেখেন ওইটা ওই সাব হেডিং এর বিষয়টাও গ্রেট জব চলে আসছে, ঠিক আছে। এখন আসেন হচ্ছে সেন্টেন্স লেন্থ। সেন্টেন্স লেন্থে দেখেন 20 ওয়ার্ডস এর মোর দেন 20 ওয়ার্ডস এর আছে হলো 43% সেন্টেন্স আছে যেটার মধ্যে 20 ওয়ার্ডস এর বেশি আছে। এখন এগুলা কোথায়? এগুলা কোথায়? এই যে এগুলা। এখন এগুলাকে আমরা একটু কেটে কুটে ছোট করি আপাতত। এখানে আমার এই যে এগুলা শর্টকাটে করার মেইন উদ্দেশ্য জাস্ট আপনাদেরকে বোঝানো। আমি আবারও বারবার বলতেছি কথাটা, আপনারা এটাকে কোড করেন না যে এরকম এরকম দেখাইছে ভাইয়া। ফ্যাক্ট হচ্ছে আমি জাস্ট বোঝাচ্ছি জিনিসগুলাকে নিয়ে। এটাকে ছোট করি। এটাকে ছোট করার কি নাই। আমাদের কিন্তু অলরেডি গ্রিন বার চলে আসছে। দেখেন হয়ে গেছে। এখন কিন্তু আমাদের রিডেবিলিটি ফুললি গ্রিন, এসইও ফ্রেন্ডলি হয়ে গেছে, এসইও গ্রিন। তার মানে আমাদের এটা মোটামুটি সাইটটা ব্লগ এটা মানে অপটিমাইজ হয়েছে। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। এখানে ইমেজটা কিন্তু এখনো ইয়েলো, ইমেজ যেগুলো রেড আমি সেগুলো ই করে দিই। আবার লিঙ্ক রিফ্রেশটা আমরা করতে পারি না এখানে, কারণ আমাদের ওই অপশনটা নাই এখন আমাদের আপাতত। ইমেজ অল্টার যে অ্যাট্রিবিউশনটা আমাদের ইমেজটাকে আমরা এখনো এটাকে এসইও করে আপলোড করি না এখানে। আপনারা যখন এটা করবেন তখন দেখবেন এটা গ্রিন হয়ে গেছে, এটা ইয়েলোর জায়গায় গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। আর আপনারা ইসের মধ্যে কি বলে নরমালি এই অপশনগুলা, এই দুইটা অপশন বিশেষ করে আপনারা প্রিমিয়াম স্টিমের মধ্যে পড়বেন। আমাকে কয়েকটা ক্লাস পরে একটু মনে করাই দেন, আমি আপনাদেরকে প্রিমিয়াম টুলস এটা ইউজটা প্রিমিয়াম টুলসটা দিয়ে দিব না। আচ্ছা, এখন এই পাশে যেটা ভালো করতে পারেন, এখন আমি এখানে কিছু ইন্টারনাল আর কিছু টিপস দিই। সেটা হচ্ছে ক্যাটাগরি ইউজ করা। আপনি যখন পোস্ট করবেন তখন অবশ্যই আপনার একটা ক্যাটাগরি দিতে হবে, এখানে কিছু রিলেটেড ট্যাগস দিতে হবে। এখন কথা হচ্ছে ট্যাগস কোনগুলা কোথায় পাবো, ট্যাগস কিভাবে জেনারেট করব, ট্যাগ কোনগুলা বা কিভাবে পাবো? ট্যাগগুলা হচ্ছে যেগুলো আপনার এই আপনার এই কন্টেন্টটা যেই ওয়ার্ডস গুলো থেকে আপনি মানে আশা করেন যে এই ওয়ার্ডে সার্চ করলে যেন আমার এই কন্টেন্টটা পাওয়া যায়, সেইগুলোকে আপনি বাছাই করবেন। এখন সেটা যদি আপনার এই কিওয়ার্ডের সাথে ডাইরেক্ট হয় সেটা ডিরেক্ট মানে রিলেটেড হবে, যদি এটার অপোজিটও হয় সেটাও হইতে পারে। এখন আপনি ধরেন যেমন আওয়ামী লীগ বিএনপি, এখন আওয়ামী লীগ বিএনপি নামে সার্চ না করে কেউ যদি এখন লেখে যে বিরোধী দল, বাংলাদেশের বিরোধী, বর্তমান বিরোধী দল বা বাংলাদেশ প্রেজেন্ট অপোজিশন অফ বাংলাদেশ দিয়ে কেউ সার্চ করলে তাহলে কিন্তু বিএনপি আসবে। বুঝতে পারছি ট্যাগ জিনিসটা কিভাবে ট্যাগস গুলো ফাইন্ড আউট করতে হবে, সিলেকশন করতে হবে, যে জিনিসটা রিলেটেড আর কি কন্টেন্টের সাথে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে এখন বাসায় কাজ করবেন কিভাবে, বাসায় হোমওয়ার্ক করবেন কিভাবে বলেন? আপনাদের ওয়েবসাইট আছে কার কার? ওয়ার্ডপ্রেস বাসায় কারো কি ওয়েবসাইট আছে? না ভাইয়া, আমার নেই। ভাইয়া আছে, বুঝি নাই। একটা ওয়েবসাইট আছে, ওটা জাস্ট ডেমো একটা ওয়েবসাইট। এখনো বুঝি নাই কথাটা কিভাবে আসছিল, জানি কেটে আসছিল। ডেমো ওয়েবসাইট আছে এটা বলছেন মনে হয়। আচ্ছা, ডেমো ওয়েবসাইট।
ডেমো ওয়েবসাইট। আচ্ছা, আমার একটা ক্লাস তাহলে আমার প্র্যাকটিসের জন্য ফ্রি ওয়েবসাইট কিভাবে নেওয়া যায় সেটা দেখাইতে হবে। এটা আজকে দেখাবো না। এটা আপনারা ইউটিউবেও দেখে নিতে পারেন। এটা আমিও দেখাই বললে আমিও দেখাই দিব নে। তো আজকে দেখাবো না। আর কিছু ওয়েবসাইট আছে কিন্তু ওটাতে কাজ করে অ্যাকচুয়ালি মজা নাই। প্রচুর লোডিং এ ঝামেলা হয়, অনেক কিছু প্রবলেম হয়। উম, 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 কিন্তু আমার সাইটে আমি এত মানুষের অ্যাক্সেস দিলে আমার সাইটের কন্টেন্ট নিয়ে আমি একটু ভয় থাকবো। কি করা যায়? আচ্ছা, আপনারা এক কাজ ও ভালো কথা, এসিএম রাশ আছে তো, এসিএম রাশে আপনাদের দেখাই দিই তাহলে তো হয়। আচ্ছা, যেটা কি ব্যাপার, এটা এখন কাজ করে না? ইন্নালিল্লাহ। এটাতে আচ্ছা, সাইন ইন করতে হবে কিভাবে? এই যে সাইন ইন করা, এই যে সাইন ইন করছি আমি এখানে। সাইন ইন করছি। আচ্ছা, আমি এইখানে দেখি তো এসিএম রাশের এখানে আমি কিছুদিন আগে এটা কি চেঞ্জ হয়েছে কিনা আবার আমি জানি না, আমি অনেকদিন এটা ইউজ করি না তো। এখানে দেখি এই আপডেট করতে বলতেছে কেন? ভাই আপনি সবাইকে পেড টুলস এর অফার দেন, নাহলে আমরা সবাই, যেহেতু কাজ তো আরো শিখতে হবে, সবকিছুতে তো পেড টুলস লাগবে। কন্টেন্ট রাইটিং এ তো সবই পেড টুলস ছাড়া হয় না। ওটা অন্য সময় করবো না। এটা এখানে দেখা, এটা এই যে ফ্রি একটা থাকে তো, এখানে ফ্রিতেও অনেক কিছু দেখা যায়, অনেক কিছুই করা যায়। রিফ্রেশ, এই যে কিছুটা এটা তো ইসের গ্রামার দিয়ে আসতেছে, এটা না। আর এদিক যা, কিন্তু এটা তো আমি বেশ কিছুদিন আগে এটা করলাম। এখান থেকে ফ্রি মোটামুটি ভাবে অনেকটা দেয়, অনেকটাই মোটামুটি 80% পর্যন্ত করা যায়, কিন্তু এখন করা যাচ্ছে না কেন? গেট রিকমেন্ডেশনস দিলে কি আসতেছে? ট্রায়াল আসতেছে। আচ্ছা, আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের ব্যবস্থা করতেছি। আমাকে একটু নেক্সট ক্লাস হবে কি 12 তারিখে না? আমাকে একটু কালকে কেউ একটু মেসেঞ্জারে মনে করে দেন যে ওয়ার্ডপ্রেসের করার জন্য। আমি আপনাদেরকে একটা ডেমো আপাতত দেখি কাজ করার জন্য দিব না। যেহেতু আমাদের টুলস আপাতত নাই সেহেতু এটা দিব না কাজ করার জন্য। ঠিক আছে? তাহলে আমি আজকে এসিএম রাশটা তো দেখাইতে পারলাম না কিসের কারণে। আচ্ছা, আমাদের পেইড টুলস এর কি অবস্থা দেখি তো এখানে আছে কিনা। এসিএম রাশ, শারমিন আপু, আপনি কি এই টুলসটা এবার নিছিলেন আপনারা? ভাইয়া নিছিলাম গতবার, এবার তো এখনো না, নেই নেই নিছিলাম। গতবার তো আমার সাথেই নিলেন, আমার কাছ থেকে করলেন। এবার নিছিলাম মানে 1 মাসেরটা নেই নেই, আপনার সাথে ওই যে 3 মাসেরটা নিছিলাম। হুম। পরে আপনারা বললেন যে পরে। অনেকে ভাইয়া ওই যে 280 টাকা দিয়ে 1 মাসেরটা দিচ্ছে, তো 1 মাসে 280 টাকা বেশি হয়ে যায়। আপনি তো 3 মাসে মাত্র 460 টাকা, ওটা তো অনেক কম পড়ে, এই জন্য ওইটা আশায় বসিয়েছি। না, ওইটা 530 টাকা এখন। ওই যে হ্যাঁ, এখন তো একটু বাড়ছে না। তারপরে ভাইয়া 280 টাকা 1 মাসের জন্য অনেক বেশি না? দেখি। ওটা সানোয়ার ভাইরা দিচ্ছে। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, কিছু মনে করেন না, আপনাদের লেট হয়ে যাচ্ছে আজকে। আমি দেখি আপনাদের যদি এটাকে করে দেওয়া যায়, আপাতত আমার কাছে যে টুলসটা আছে সেটা অ্যাক্সেস দিয়ে দিব না আপনাদেরকে, আপনারা ওটা ব্যবহার করেন আপাতত। কিন্তু সমস্যা হবে কারণ এটা অনেকে ইউজ করতেছে, তো এটা অ্যাকচুয়ালি 10 জনের বেশি ইউজ করা উচিত না, কিন্তু এই অ্যাক্সেসটা প্রচুর মানুষ ইউজ করতেছে, এই জন্য প্রবলেম হইতে পারে। জাস্ট আপনারা কাজের জন্যই করেন। ক্রিয়েটর প্রজেক্ট, এটা তো আপডেট করতে চাইতেছে, কি কি অবস্থা, কি টুলস দিল? কন্টেন্ট মার্কেটিং, আর্টিকেল রাইটিং অ্যাসিস্ট্যান্ট।
আচ্ছা, আমার স্ক্রিন তো এখনো শেয়ার হচ্ছে না। জি ভাইয়া শিওর। আচ্ছা, এই দেখেন, এই যে আমি যখন এখানে করলাম, এই যে আমার এসইও স্কোর, এসইও এই যে দেখেন এখানে কিছু ইয়েলো হইছে না? এখানে কিছু ইয়েলো হইছে, এখানে সবুজ হইছে। এখানে এই পুরাটা যখন 100% এসইও ফ্রেন্ডলি হবে, তখন এখানে কিন্তু আপনার স্কোরটা বাড়বে। মেডিকোর যে এই যে 10 এর মধ্যে 5.4 আছে, এটা 5.4 আছে কেন? কারণ আমি যখন আমার সাইটে ছিল, তখন আমার সাইডের হিসেবে কিন্তু এটা অপটিমাইজ ছিল। কিন্তু এখানে তো কোনো সাইডই নেই। এখানে ওর মতো ইসের মতো ধরতেছে। যেমন এখানে ইমেজ অ্যাট্রিবিউশন নাই, এখানে আপনার ফোকাস কিওয়ার্ডটা শুধু ফোকাস কিওয়ার্ড আছে, কিন্তু মেটা ট্যাগ ক্যালকুলেশন করতেছে না, মেটা ডেসক্রিপশন ক্যালকুলেশন করতেছে না। ঠিক আছে? এইজন্য এটা টোটাল একটা এখানের প্রবলেমটা দেখাইতেছে। এবং এখানে বলেও দিচ্ছে যে কি সমস্যা এখানে। এটা আপনারা একটু প্র্যাকটিস করুন বাসায়। এই যে সবুজ ইগুলো আছে না, সবুজটা পুরো সার্কেল হয়ে যাবে যখন এটা এসইও ফ্রেন্ডলি হবে। আবার রিডেবিলিটির ক্ষেত্রেও রিডেবিলিটি দেখেন ওর দিছে হচ্ছে 61.7 ল্যাঙ্গুয়েজ। এর ক্ষেত্রে আরো বাড়তে হবে। এখানে 452, এটাকে 819 ওয়ার্ড হইলে এটা অর্ধেক হয়েছে দেখে রেড আছে। এই আর্টিকেলটা যদি 819 ওয়ার্ডের ক্রস করতো, তাহলে আপনার এই মানে এটা এই কি বলে একটা পারফেক্ট হইতো, মানে গ্রিন জোনে থাকতো আর্টিকেলটা। যে আমাদের 452 ওয়ার্ডের মানে অনেক ছোট হয়ে গেছে। এখানে টাইটেল ইস্যু পাইছে একটা। টাইটেলে কি বলছে? ইওর আর্টিকেল হ্যাজ নো হেডলাইন ইয়েট। আচ্ছা, আমরা এখানে টাইটেল দিই নাই, সেটা বলছে, হেডলাইন দিই নাই। সো এই দুইটা জিনিস প্রবলেম সলভ করলে, আর্টিকেলটা লেন্থ বাড়াইলে এবং টাইটেলটা দিলে এই প্রবলেমটা এখানে সমাধান হবে। ঠিক আছে? তারপর আছে অরিজিনালিটি, মানে প্লাগেরিজমের অবস্থা। অরিজিনালিটিতে কি অবস্থা, কি ধরছে চেক করি। চেকিং। ভাইয়া বায়ারকে দিতে হলে কি এগুলো সবকিছু অল ওকে করতে হবে নাকি না? হ্যাঁ, বায়ারকে দিলে আপনি কপি স্কেপে চেক করবেন। কপি স্কেপ হচ্ছে প্লাগেরিজমের বস আর কি। এবং অনেকে মেনশন করে দেয় তো কপি স্কেপ পাস লাগবে। ও আচ্ছা, নাহলে বায়ার এটা অ্যাকসেপ্ট করবে না, না আমার কাজটা না। ঠিক হয়নি। হ্যাঁ, এটার কপি স্কেপের কি অবস্থা আমরা সেটাও একটু দেখি, ওটা হইতেই থাকুক। কপি স্কেপে দেখে আছে কিনা, পাই কিনা কপি স্কেপে। কপি স্কেপ আসছে, আগে দেখে এটা ইউজেস কতটুকু আছে হবে। আচ্ছা, এই যে যেটা আমরা লিখছি, সেটাকে প্রিমিয়াম সার্চ দিলাম। কপি স্কেপে দেখেন, কপি স্কেপে 4টা রেজাল্ট পাইছে, রিলেভেন্ট 4টা, মানে এটার সাথে 4টা রেজাল্ট পাইছে। এই সাইটগুলোতে করা হয়েছে, মানে এই সাইটগুলো থেকে এটা নেওয়া হয়েছে। এই যে এই সাইটগুলোতে তারা এটা পাইছে, কপি পাইছে। যতক্ষণ এটা আসবে ততক্ষণ আমাদের এটাকে রিরাইট করতে হবে বা এটা রিফ্রেশ করতে হবে। করে করে যখন এটাকে 0 রেজাল্ট আসবে এখানে, তখন আমাদের এটা হবে হচ্ছে ইউনিক কন্টেন্ট। এসিএম রাশের কি অবস্থা? অরিজিনালিটি এখনো চেকিং হচ্ছে। টোন অফ ভয়েস দেখেন এখানে আমাদের 93% দিছে। 93% দিছে, কারণ আমাদের মানে যে ইসের কথা বলার তার হয়েছে, মানে ছোট ছোট ওয়ার্ড বা সেন্টেন্স গুলা যেগুলো আমরা ক্লাসে ঠিক করলাম না, প্যাসিভ ভয়েস অনেকগুলা কমাই দিলাম রিডেবিলিটিতে, ওখানে এগুলা করছে। সো এইখানে যে ক্যালকুলেশনটা হয়, এখানে এই 4টাকে মার্ক করে, মানে 4টার এভারেজ ক্যালকুলেশন হয় এই 10 এর মধ্যে যে স্কোরটা আসে আর কি, বুঝছেন? রিডেবিলিটি, এসইও, অরিজিনালিটি, টোন অ্যান্ড ভয়েস, এই সবগুলাকে আপনার এভারেজ করে তারপর এটার মার্কটা হয়। সো এটা নরমালি 7 এর উপরে গেলে একটু চলে আসে, গ্রিন কালার চলে আসে। এখানে কি কারো কোনো মানে কিছু বলার আছে বা কনফিউশন আছে? থাকলে বলেন। কিন্তু জাস্ট আপনাদের কি জিনিস দেখাইলাম কিছু। এই যে কপি, এই যে এটা দেখছেন, এই যে এখান থেকে এই যে কপি, এগুলা মিল আছে, দেখছেন? কপি স্কেপ, এসবি নেশন থেকে নিছেন। বুঝাতে পারছি আপনাদেরকে? জি ভাইয়া। জি ভাইয়া, ভাইয়া একটা কোয়েশ্চেন আছে। সেটা বলেন। হচ্ছে যে এটা তো হচ্ছে এই যে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে কপি করে তারপর নেওয়া হয়েছে, তো আপনি যখন বলেছিলেন যে আমি ধরেন মারাঠি তারপর বিভিন্ন ওইখান থেকে হচ্ছে কপি করে আমি দিতে পারি কন্টেন্ট হুম গুলা, তো হুম ওইগুলাও যদি এখানে মানে এরকম শো করে?
আমি যে কিন্তু এটাও কপি করা? আমি কিন্তু সাথে আরেকটা কথা বলছিলাম যে এটাকে ট্রান্সলেট করে ওটাকে রিরাইট করে তারপর আমরা করব। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে? সো জি জি হ্যাঁ। যদি ট্রান্সলেট করে দেখতে ডিরেক্ট দেখতে পারেন প্লাগরিজম চেক করে, যদি হুম ধরেন আপনার মতো এই চালাকি আরেকজনও করে থাকে তাহলে তো আপনি এটাকে ইউনিক পাবেন না। তাহলে হুম কি করতে হবে? আলটিমেটলি করবে। এখন কথা হচ্ছে আমি যাদেরকে দেখাই দিলাম আঙ্গুল দিয়ে যে তাদেরটা কপি করবেন, তারা কিন্তু হুম উল্টাটা করে। যেমন মারাঠি বা ইয়েরা করে কি? ইংলিশ আর্টিকেলটাকে কপি করে অনেক সময় তাদের ভাষায় ছেড়ে দেয়। ঠিক আছে? সো দেখা হুম। যায় এখন সে যদি ইংলিশটাকে মারাঠি করলো, এখন আপনি মারাঠি গিয়ে আবার ইংলিশ করলেন, তাহলে তো সে একই কথা হইলো, না তাই না? তাহলে তো হবে না। হ্যাঁ, সো ফ্যাক্ট হচ্ছে এটা। আচ্ছা। ভাই এসিএম আহ এর আপনি যেটা লিখতেছেন যে পেজটাতে, হুম, ওই পেজটা হুম। কেমনে আসছে? ওটা কি এটা ফ্রিতে? হচ্ছে না, এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর এসইও রাইটিং অ্যাসিস্ট্যান্স। এটা হচ্ছে প্রিমিয়াম। ঠিক আছে? এটা প্রিমিয়াম এই অপশনটা। হ্যাঁ, কিসে তাহলে আছে? কন্টেন্ট রাইটিং এ তো সব প্রিমিয়াম টুলস ছাড়া মানে আমরা কন্টেন্ট রাইটিং এর গিগ পাবলিশ করেও লাভ নাই। না, প্রিমিয়াম টুলস ছাড়া আপনাদের গিগ পাবলিশ করে লাভ নাই। কন্টেন্ট মার্কেটিং এ এই যে রাইটিং অ্যাসিস্ট্যান্ট আছে, এখানেও কিন্তু রাইটিং অ্যাসিস্ট্যান্ট আছে। ঠিক আছে? এই যে এখন ফ্রিটা, এটা কিন্তু এই পাশে একটা ফ্রিটা। এই যে এটা হচ্ছে ফ্রিটা, এইটা হচ্ছে প্রিমিয়ামটা। এটা একটু আগে আমি যেটা প্রথমে খুঁজছিলাম, মনে আছে যে রিকমেন্ড দিচ্ছিলাম আর খালি বারবার পপ আপ আসতেছিল আপডেট করতে। সো এখানে আপনি কিন্তু দিতে পারবেন, দিয়ে আপনি রিকমেন্ড যখন দিবেন তখন ওই যে পপ আপ আসবে আপনার সামনে। আর এখানে এই যে এটা আসছে। আচ্ছা, এখানে আমাদের অরিজিনালিটি 68% ধরছে। এই যে অরিজিনালিটি রেজাল্ট তখন পরে আসছে। ঠিক আছে? সো আর কপি, এই যে এটা এতখানি কিন্তু গ্রিন হয়েছে, এই পুরাটা কিন্তু এখনো বাকি। সো এটা যদি পুরাটা ইউনিক হইতো তাহলে এই পুরাটা গ্রিন হয়ে যেত। ক্লিয়ার ভাইয়েরা? জি ভাইয়া। আচ্ছা বলেন, এখানে আজকের ক্লাসে কি কি কমপ্লিকেশনস লাগছে বল। আজকে সময় একটু বেশি নিছি, লেট হয়েছে আমাদের শুরু করতে। একটু ম্যানেজ করে নিন টাইমটা। আচ্ছা, কি কি প্রবলেম আছে বা কি কি প্রবলেম হচ্ছে, ফেস করতেছেন বলেন। ভাই ভাইয়া প্রবলেম হচ্ছে আপনি হোমওয়ার্ক দিলে বের হবে। হুম। আরে ফ্রেন্ড এত রাত্রে বেলা খেলা দেখার জন্য মোবাইলে কেমন দেখবে বুঝতেছে না। দাঁড়ান, 1 মিনিট ভাইয়া। আচ্ছা, ওই হোমওয়ার্কটা হবে হচ্ছে আপনারা যে আজকে যেটা করছেন না, এটাকে আবার করবেন, কিন্তু আজকে এখন একটু মনোযোগ দিয়ে শুনেন কি করতে হবে। যারা হোমওয়ার্কটা জমা দিয়েছেন, একজনকে দুইজনকে আমি খালি পাইছি ফোল্ডারটা ঠিকমতো ক্রিয়েট করতে, আর বাকি একজনও ঠিকমতো ফোল্ডার ক্রিয়েট করেন নাই। এখন এটাকে আমি একটু দেখাই ফোল্ডারটা কিভাবে ক্রিয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিন? না দেখতে পাচ্ছেন? ভাইয়া। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না। শেয়ারিং কে বন্ধ। আমার কাজ করা পর্যন্ত দেখতে পারছিলেন? আমি কখন থেকে দেখাই হ্যাঁ, আপনার? এই যে কথা একটু বলেন। আগে। আচ্ছা, একটু আগে বন্ধ হয়েছে না? আচ্ছা, ড্রাইভ। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ড্যাশবোর্ডটা, তাই তো? ড্রাইভের ড্যাশবোর্ড অনেকের ক্লিন আছে, আমার এখানে ফাইল আছে, দেখে ফাইল আছে। এখানে করবেন কি, নিউ এজে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডারটা নামকরণটা হবে এরকম, ঠিক আমি যেভাবে বলতেছি, FTM01 আপনাদের ব্যাচের নাম, আর একটা হাইফেন আপনাদের রোল। ঠিক আছে? দিয়ে তারপর মিস্টার XYZ দিয়ে ক্রিয়েট করলেন। ভাইয়া করছেন? তারপর কি নামটা দিব? হ্যাঁ, এই যে মিস্টার XYZ মানে আপনার নাম। নাম, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? সো FDM01 হলো, তারপর আপনার রোলটা হলো, হাইফেন দিয়ে আপনার নামটা হলো, হওয়ার পরে আপনি এই যে ফোল্ডারটা হইছে না, এই ফোল্ডারটার যে শেয়ারেবল লিঙ্কটা ভিতরের জিনিসে না, এই ফোল্ডারের শেয়ারেবল লিঙ্কটা আপনি আমার সাথে শেয়ার করবেন, মানে আমার নাম দিয়ে শেয়ার করবেন। শেয়ার করে আপনি আমাকে লিঙ্কটা আমাকে আগে দিয়ে দিবেন। তাহলে হবে কি, আমার শেয়ার করে দিলে লিঙ্কটা দেওয়া লাগবে না, এখন এই লিঙ্কটা দেওয়া লাগবে না।
কিন্তু মানে আপনি আমাকে শেয়ার করে দিলেন, ঠিক আছে? তাহলে আপনার কাজ শেষ। মানে এই ফোল্ডারটা আমার সাথে শেয়ার হইলো। এখন এই ফোল্ডারের মধ্যে আপনি সবসময় আপনার হোমওয়ার্ক গুলা উঠাবেন, যে ক্লাস 1 এর হোমওয়ার্ক, ক্লাস 2 এর হোমওয়ার্ক এগুলা দিবেন। এবং ওই হোমওয়ার্কটা ধরেন এখানে আপনি ক্লাস 1 এর একটা যে কোনো একটা হোমওয়ার্ক উঠাইলেন, আমি একটা যে কোনো একটা ফাইল উঠাই। আহ, যেমন সাবলাইম টেক্সট লাইসেন্স, এটা ধরেন আপনার একটা ধরেন এটা আপনার হোমওয়ার্ক, ঠিক আছে? এখন এটারও কিন্তু একটা প্রাইভেসি আছে না? এইটার প্রাইভেসি করবেন কি, এটার শেয়ারেবলে গিয়ে এটার প্রাইভেসিটা আপনি যখন প্রত্যেকবার যখন আপলোড করবেন তখন এই রেস্ট্রিকশনের এটাতে এভরিওয়ান দিয়ে দিবেন, এভরিওয়ান, ঠিক আছে? আর এখানে ভিউর জায়গায় আপনি এডিটর দিয়ে দিবেন, দিয়ে ডান করে দিবেন। এখন আপনার এই ড্রাইভে কিন্তু আমি ছাড়া কেউ ঢুকতে পারতেছে না বাইরের, আপনি আর আমি ঢুকতে পারতেছি। সো আমি যে কবার আপনার এই ড্রাইভে ঢুকবো তখন কিন্তু আমি আপনার সব কাজগুলো আমি এখানে পাবো। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? জি ভাইয়া। যদি এখনো কনফিউশনে থাকেন আমাকে বলেন, আমি কি এতটুকু বুঝাইতে পারছি? জি ভাইয়া, এটা বুঝেছি, কিন্তু আচ্ছা, এখন হোমওয়ার্কটা করব হ্যাঁ, কিভাবে, মানে ওইটাই বুঝি নাই। মানে যা যা, মানে আপনি একটা বলে দিবেন, ওইটার উপরে আমরা যা করার করব। আমি ওটা বলতেছি, ওটা এখনো শেষ করি নাই। আমি একে আচ্ছা হোমওয়ার্কটা আচ্ছা। জমা দিবেন কিভাবে আমি সেটাই করছি। কারণ অনেকেই এবার আজকে হয়তো অ্যাক্সেস দেয় নাই বা আজকে ডাইরেক্ট এই ফাইলটা আমাকে শেয়ার করছে। হ্যাঁ? সো আমার ডিরেক্ট ওই ফাইলটার প্রাইভেসি আপনি সবসময় পাবলিক রাখবেন। কিন্তু এই ফাইলটা যে ফোল্ডারে থাকবে এই ফোল্ডারটা রেস্ট্রিক্টেড প্রাইভেসি দিয়ে আমাকে অ্যাক্সেস দিয়ে দিবেন খালি। যেন আমি যখন ধরেন আমি হোমওয়ার্ক চেক করব তাহলে আপনাকে সবসময় কিন্তু এটা করতে হচ্ছে না। কি বলে? আপনাকে সবসময় লিঙ্কটা শেয়ার করতে হচ্ছে না। শুধু ফোল্ডারের লিঙ্কটা শেয়ার করে দিবেন। আমি ফোল্ডারে ঢুকবো, ফোল্ডারে ঢুকে দেখবো হ্যাঁ, আজকে ক্লাস 2 এর হোমওয়ার্ক এখানে আছে, ক্লাস 1 এর হোমওয়ার্ক আছে, ক্লাস 3 এর হোমওয়ার্ক আছে। আমি আমার মতো দেখে নিতে পারবো, ডাউনলোড করে নিতে পারবো প্রয়োজন হলে। ঠিক আছে? আপনারা আমাকে শেয়ার করবেন হচ্ছে শুধু এই ফোল্ডারটা, যে ফোল্ডারটা একবারই তৈরি করবেন এবং প্রতি ক্লাসের ওয়ার্কগুলা এই ফোল্ডারের মধ্যেই রাখবেন। আমি কি ক্লিয়ার করতে পারছি বিষয়টা? জি ভাইয়া। এখনো মনে হয় ক্লিয়ার হয় নাই। মনে হয় অনেকের কাছে ক্লিয়ার হয় নাই। শারমিন আপু ক্লিয়ার হইছে? ভাই আমি তো শেয়ার করছি ভাইয়া, দেখা যায় না। আরে ওই শেয়ার এই শেয়ার এক না রে ভাই। আমি যেভাবে বললাম এভাবে শেয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আমি যেভাবে বললাম এভাবে শেয়ার করবেন। আচ্ছা, এখন আসি হোমওয়ার্কে। হোমওয়ার্কে যেটা করছেন করতে হবে কি, টিমের, আমি আবার বলি ভালো করে নোট করেন, যে টিমের নামগুলো দিছি, এই টিমের ইন্ট্রোডাকশনটা মানে অনেক বড় হবে না, জাস্ট একটা ছোটখাটো যে ছোট এক লাইন বা 2 লাইনের মধ্যে আপনি টিমের মানে জন্মটা আপনি কভার করবেন আপনারা। তারপর তারপরে চলে আসবেন মানে গত বছরের টিমের ওভারঅল রেজাল্ট কি ছিল, কি করছিল, একদম ছোট কিসের মধ্যে। তারপর থার্ড স্টেপে আসবেন হচ্ছে ওই টিমটার বর্তমানে ড্রাফটিং এ বা সরি বর্তমানে কেউ ইনজুর আছে কি নাই, বা কোনো ড্রাফটিং এর রেজাল্ট, ড্রাফট হয় প্রতি বছর, এই বছরও হয়েছে। ড্রাফটে মূলত উল্লেখযোগ্য এটা একটু আপনাকে ঘাটাঘাটি করতে হবে, কন্টেন্ট লিখে মানে করতে হবে যে ড্রাফট সম্পর্কে এই সেগমেন্ট গুলো আপনাকে আলাদা আলাদা সার্চ করতে হবে, যে ড্রাফটের কোনো যদি উল্লেখযোগ্য কিছু থাকে, যেমন কেউ একটু বেশি প্রাইসে বিক্রি হয়েছে অথবা কেউ খেলে নাই, কেউ কলই পায় নাই এবার, এই টাইপের কিছু উল্লেখযোগ্য থাকলে সেটা ইনক্লুড করবেন। এবং এবারের এটা হবে 800-র উপরে ওয়ার্ড দিতে হবে। যেমন আমরা একটু আগে দেখলাম যে 819 পর্যন্ত তারা মানে রেড, 819-এর আগে 412 দেখে এটাকে রেড ধরতেছে। সো 600 আপনি মোটামুটি ইয়েলো পর্যায়ে যাবেন। সো এখন লেন্থটা একটু বেড়ে গেছে খুব সম্ভবত 800 বা 800-900 হয়ে গেলে, 800-900 ওয়ার্ড হলেও আপনার চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, তারপর কি হলো, ড্রাফটিং এ গেল। ড্রাফটিং এর পরে একটা ছোট প্রেডিকশন, এই প্রেডিকশন গুলো কোথায় পাবেন, আপনি লিখবেন যে অমুক দল প্রিভিউ NFL 21, তাহলে কিন্তু অনেক ধরনের প্রিভিউ পাবেন ওই টিমের ব্যাপারে, রিভিউ গুলা পাবেন, ঠিক আছে? সো দিলে ওখান থেকে কিছু ইনফরমেশন নিবেন, নিয়ে তারপর লিখবেন যে ধরেন XYZ টিমের স্কেজুয়াল NFL 2021, তখন স্কেজুয়াল পাবেন যে ওই টিমের এগেইনস্টে কতগুলো দলের সাথে কবে খেলা আছে। সো নর্মাল যে ক্রিয়েটিভ কন্টেন্ট হবে হচ্ছে আপনার অ্যারাউন্ড 300 to 400 ওয়ার্ডস এর।
আর বাকি যেটা হবে ওই যে স্কেজুয়াল যেটা আপনারা নেবেন, স্কেজুয়ালটা দিবেন, ওই স্কেজুয়ালটাই আপনার বাকিটা কভার করে দিবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? আপনারা যেরকম একটা মানে একটা সাইট থেকে নিয়ে ইনফরমেশন নিয়ে ছেড়ে দিয়েছেন ওইভাবে না, আপনাদের একটু ভাইয়া রিসার্চ করতে হবে। ফার্স্টেরটা একটু আবার বলবেন, মানে আচ্ছা, কিভাবে প্রথমে সাইটটাকে প্রথমে ওই টিমটার ব্যাপারে, একটা টিমটার উৎপত্তিটা মানে কখন হয়েছিল, মানে জন্মটা, ওই হিস্ট্রিটা 1 লাইন বা 2 লাইনের মধ্যে, ম্যাক্সিমাম 2 লাইনের মধ্যে কভার করবেন। 1 লাইন হলো ধরে নিলাম, ঠিক আছে? 1 লাইন বা 2 লাইনের মধ্যে কভার করবেন। এবং কভার করা মানে এটা না যে অমুক সালে এটার যাত্রা শুরু হয়েছে, কথাটাকে মিলাই দিবেন যে এই ইসের মাধ্যমে এত সালে এটার যাত্রা শুরু হয়েছে, মানে এই খেলাটার মাধ্যমে এই দলের এত সালে যাত্রা শুরু হয়েছে, অথবা অমুকের হাত ধরে এই দলের যাত্রা শুরু হয়েছে, এইভাবে জন্মটা মানে মানে ওর এন্ট্রিটা দিবেন আর কি। সো ওইটা 1 লাইনের মধ্যে বা 2 লাইনের থেকে মধ্যে কভার করে ফেললে তারপর আসবেন হচ্ছে গত বছরে এই দলটা কি করছিল। যদি কোনো দল থাকে আপনার লিস্টে, যদি পড়ে থাকে যে কোনো দল যে গত বছর ছিলই না, হ্যাঁ, তাহলে সেই দল সেটা ধরেন ওটা বাদই দিবেন। তাহলে তাহলে আপনি এই বছরে ওই দলের অবস্থানটা কেমন হইতে পারে সেটা নিয়ে কাজ করবেন। কিন্তু যেটার আছে সেটার ওভারঅল একটা ডেসক্রিপশন দিবেন, গত বছরে এই অবস্থা ছিল। তারপর অল্পর মধ্যে, এগুলো কিন্তু অল্পর মধ্যে, গত বছরেরটা আমাদের মেইন ফোকাস দিতে হবে কিন্তু দিস ইয়ার এটার কন্ডিশনটা কি। সো গত বছরটা যখন গেল, তো এই অবস্থা, তারপর আসবেন যে এই বছরে কারা ড্রাফটে কল পাইছে, বা ড্রাফটে কল পাইছে পুরো লিস্টটাও দরকার নেই। ওই ড্রাফট হিস্ট্রিতে যদি কোনো উল্লেখযোগ্য ঘটনা থাকে, যেমন কোনো প্লেয়ার খুব বেশি রেটে বিক্রি হয়েছে, অথবা কোনো প্লেয়ার কলই পায় নাই, সাধারণত এটা একটা আনএক্সপেক্টেড ঘটনা, অথবা কোনো প্লেয়ার মূল্য মানে খুবই কম পড়ছে, অথবা কোনো প্লেয়ার ইনজুর্ড হয়েছে, এই ধরনের উল্লেখযোগ্য ঘটনা, ইনজুরির জন্য খেলতে পারে না, এই ধরনের উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ করে ধরেন একটা প্যারাগ্রাফ করবেন, ওখানে একটা প্যারাগ্রাফ থাকবে। তারপর আসবে হচ্ছে বর্তমানে, ওইটা গেল, ড্রাফট গেল। হুম, তারপর হলো ইনজুরি, যদি কেউ থাকে, কোনো প্লেয়ার ইনজুরিতে থাকে, রিকভারি হবে কিনা এদের নিয়ে দেখবেন, যদি পান এদের নিয়ে একটা প্যারাগ্রাফ করতে পারেন, এটা হলো কন্টেন্টটা সৌন্দর্য বাড়াবে। তারপরে প্যারাতে যাবেন হচ্ছে, তারপরে দেখবেন হচ্ছে এইবার যে খেলা, ওদের যে দলের ওভারঅল পারফরমেন্স, এই যে যেগুলা প্রি সিজন আছে বা গত যে প্র্যাকটিস ম্যাচগুলো হয়েছে, ওভারঅল যে পারফরমেন্স, এটা নিয়ে একটা রিভিউ দিবেন বা প্রিভিউ করবেন যে এরা কি অবস্থা, এরা অ্যাকচুয়ালি এবার কিরকম হইতে পারে, একটা প্রিডিকশন লিখবেন যে এটা এই দল এরকম করতে পারে বা এরকম আশা করা যাচ্ছে এরকম হবে। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তারপর যেটা করবেন, তারপরে আসবেন হচ্ছে এটা মোটামুটি ভাবে এইগুলা করতে করতে আপনাদের 200-250 ওয়ার্ড কভার হয়ে যাবে। তারপর যেটা করবেন যে এই দলের স্ক্যাজুয়াল নিয়ে আপনি সার্চ করবেন। স্ক্যাজুয়ালে মানে টোটাল প্রি সিজন থেকে শুরু করে প্রতিটা উইকের যে কটা উইক আছে, প্রতিটা উইকে কার কার সাথে এদের খেলা পড়ছে কোন কোন বারে, এটার একটা চার্ট পেয়ে যাবেন, রেডিমেড চার্ট, আপনাদের তৈরি করতে হবে না, আপনারা পাবেন। ওই চার্টটাকে জাস্ট এখানে কপি মেরে পেস্ট করে দিবেন। কিন্তু খেয়াল করবেন পেস্ট করার সময় যেন কোনো লিঙ্ক টিঙ্ক না আসে, ঠিক আছে? পেস্ট করলে ওখানে কিন্তু আপনার প্রায় 300-400 ওয়ার্ড কভার হয়ে যাবে যদি ফুল স্কেজুয়ালটা আপনারা নিয়ে আসেন, ঠিক আছে? ওখানে কিন্তু যেভাবে ক্যাটাগরি করা আছে সেভাবে, যে রেগুলার সিজন, প্রি সিজন, উইক 1, উইক 2, এইভাবে কিন্তু স্কেজুয়ালটা আসবে, ঠিক আছে? সো ওইভাবে দিবেন। দেওয়ার পর আপনার স্কেজুয়াল গেল, তারপর আপনি একটা কনক্লুশন টেনে শেষ করে দিবেন। এবং এটা আপনারা করবেন কি, আমি এখন অনেকে চলে গেছে, যারা চলে গেছে তারা বেঁচে গেছে। ভাইয়া হ্যাঁ, স্কেজুয়াল দিয়ে কি শেষ করব নাকি ওটার পর আরো কনক্লুশন দিতে হবে? কনক্লুশন, স্কেজুয়ালের পরে কনক্লুশন দিবেন, এটা বলেছি আচ্ছা তো। আচ্ছা। কনক্লুশন দিয়ে তারপর শেষ করবেন।